ক্লাস হতে চলেছে, ঠিক আছে? নতুন যারা যারা আছে ডামি তারা আমার ডামিটা সঙ্গে একটু হয়নি, কথা বলবো। ডামি বা ডু সাপোর্ট ভার্বটা হয়নি। ও ডামি ভাবটা, আচ্ছা ঠিক আছে, ডামি ভাব আজকে করে দেবো তাহলে। নতুন কেউ কেউ যদি আজকের ক্লাসে ফার্স্ট কেউ আছো এমন? হ্যাঁ স্যার আছি। আজকের ক্লাসে ফার্স্ট আছো কেবল হরকুমার বর্মন। হ্যাঁ স্যার আমি হরকুমার হ্যাঁ বর্মন। স্যার আমিও আছি। হ্যাঁ, আমি সবাইকে, যারা নতুন আছো তারা এক এক করে আমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, হরকুমার বর্মন তোমার সঙ্গে একটু কথা বলি আগে, সবার আগে বলো। হ্যাঁ স্যার। হরকুমার, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার এবারে দিলাম, ফাইনাল আচ্ছা, পরীক্ষা ছিল। কোন সাবজেক্ট ছিল তোমার? স্যার জিওগ্রাফি অনার্স। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। টার্গেট ডব্লিউবিসিএস তো? স্যার ডাব্লিউবিসিএস থেকে শুরু করব, কিন্তু নিচে যে কোনো চাকরি পেলেই করি, জয়েন হয়ে যাব। খুব ভালো খুব ভালো। শোনো, তো আচ্ছা আকরাম মন্ডল, তুমি তোমার মাইকটা অফ রাখো, আমি তোমার সঙ্গে কথা বলবো। হরকুমারের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ স্যার। হরকুমার, হ্যাঁ স্যার। আকরাম মন্ডল মাইকটা একটু অফ করে রাখো ভাই। হ্যাঁ হরকুমার, যেটা শোনো আমার কথাটা হচ্ছে যে এই ডব্লিউবিসিএস কে তার টার্গেট করবে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট দুটো হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ অ্যান্ড ইংলিশ, ঠিক আছে? হ্যাঁ স্যার। ম্যাথ অ্যান্ড ইংলিশ খুব গুরুত্বপূর্ণ, ম্যাথ অ্যান্ড ইংলিশটা তোমাকে লাগবেই। সে তুমি হ্যাঁ স্যার। ডব্লিউবিসিএস যাও আর এসএসসি যাও বা যে কোনো চাকরি করতে চাও, ম্যাথ অ্যান্ড ইংলিশ লাগবে। তো খুব ভালো করে ম্যাথ অ্যান্ড ইংলিশের ক্লাসগুলোকে ফলো করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, এবার আকরাম মন্ডল বলো দেখি তুমি কি বলতে চাইছো। হরকুমার মাইক বন্ধ করে দাও। আকরাম মন্ডল। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার আমি গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট করতে পারিনি, করছি। আচ্ছা ঠিক, কোন সাবজেক্ট তোমার? আমি স্যার হচ্ছে হিস্ট্রিতে করছি, ওপেন থেকে। আসলে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, এটা করতে করতে আমার গ্র্যাজুয়েশন চলছে। তো আচ্ছা আমি এখন মেনলি আমি হচ্ছে রাজ্যের যে মানে বেঙ্গল পুলিশের জন্যই আমার হচ্ছে আমি টার্গেট, লক্ষ্য করেছি, এটা নিয়ে আমার খুব ভালো হ্যাঁ। খুব ভালো, কোনো সমস্যা নেই, খুব সমস্যা। স্যার আমি হচ্ছে এখান থেকে ক্লাস এই ডব্লিউবিসিএস এর ক্লাসটাও থেকে এটা। অ্যাকচুয়ালি ইংলিশটা হলো কম্প্যাক্ট আমি কোর্সটা করাচ্ছি, তোমরা আমি সিলেবাস দেখাবো একটু পরে, বুঝে যাবে। সব পরীক্ষার জন্য আচ্ছা। ইংরেজির কোনো আলাদা হয় না, তোমরা দেখে নেবে সিলেবাস। প্রত্যেকটা কম্পিটিটিভ আচ্ছা। পরীক্ষার জন্য সিলেবাস এক থাকে ইংরেজিতে অন্তত, আচ্ছা। ঠিক আছে? ব্যাস, আকরাম মন্ডল মাইক বন্ধ করে দাও। তারপরে কার সঙ্গে কথা বলবো আর নতুন? হ্যাঁ স্যার, আমি সৌরভ বিশ্বাস বলছি। সৌরভ বিশ্বাস, বলো সৌরভ ভাই। হ্যাঁ স্যার, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে স্যার। আমার একটু মানে লাইন আলাদা ছিল, আমি বিটেক কমপ্লিট করেছি। তো আচ্ছা, তারপর আমি লাস্ট ওয়ান ইয়ার হলো আমি মানে কলকাতা কর্পোরেশনে জব করছি। তো আচ্ছা এখন টার্গেট বিসিএস শুনেছি, তো সেই জন্য আমার ইংলিশটা একদমই কমা। এমনি অন্যদিকে ম্যাথ ট্যাথ মোটামুটি ঠিক আছে, তাও কিন্তু ইংলিশে একদম কমা, তার জন্যই স্যার আপনার কাছে আসা। আর এমনি ম্যাথের ক্লাসটা আমি স্যার আপনার কাছে করতে চাই, তো ওইটা কটা ক্লাস হয়েছে স্যার জানতে পারি স্যার? ম্যাথের ক্লাস বলতে তোমাদের সেকেন্ড ক্লাস হবে, সোমবারের ক্লাসটা খুব বাজে হয়ে গেছিল। সোমবারের ক্লাসটা মানে বারবার কারেন্ট যাচ্ছিল বলে ক্লাসটাই হয়নি। সৌরভ বিশ্বাসের বাড়ি কোথায়? সৌরভ বিশ্বাস? স্যার আমার বাড়ি আপনার বাড়ির কাছেই, আমার ওই বগুলা ও বাড়ি। তোমার সঙ্গে আমার কি ফোনে কথা হয়েছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ ফোন করেছিলাম আপনি। সৌরভ বিশ্বাস, তোমার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ পেরেছি। তুমি তো সার্ভিস করছো অলরেডি। হ্যাঁ স্যার করছি। ওকে ঠিক আছে, ইংলিশ ক্লাসটা করতে থাকো, খুব ভালো, আশা করি শিখতে পাবে। ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার, যাক, আর সৌরভ স্যার বিশ্বাস ম্যাথ মাইক অফ ক্লাসটা করে আমি দাও। তারপর নতুন আর হ্যাঁ বলো বলো সৌরভ বলো। স্যার বলছি আমি ম্যাথ ক্লাসটাও করতে চাই, তো সেই জন্য যদি গ্রুপটা আবার অ্যাড করি তাহলে সুবিধা হতো। আর টাইমটা একটু বলতেন যদি। ম্যাথের ক্লাস হচ্ছে সোম বুধ শুক্র রাত 8টা থেকে। আচ্ছা ম্যাথের স্যার, ক্লাস হচ্ছে ঠিক সোম আছে। বুধ শুক্র রাত 8টা থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তারপরে কার সঙ্গে কথা বলছি? স্যার নতুন আমি আছি স্যার, বিকাশ। বিকাশ সরকার, বলো বিকাশ। হ্যালো। হ্যাঁ বলো বিকাশ, হ্যাঁ স্যার শুনছি। আমি কালকে হ্যাঁ স্যার আমি কালকে আপনার যে অঙ্ক ব্যাচটা আছে ওটাতে কালকে আমি জয়েন করেছি। স্যার আমি ইংলিশের ব্যাপারে এটাই বলতে যাবো যে ইংলিশ আমার সেরকম নলেজ নেই স্যার, গ্রামারের দিক থেকে আমি একদমই কাঁচা, নাই বলতে পারলেই চলে।
আর তোমাকে পাকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ স্যার, ওর জন্যই তো। হ্যাঁ, তোমাকে পাকিয়ে দেওয়ার দায়িত্ব আমার, চিন্তা করো না। স্যার তো কিন্তু আমি একদম। ডেইলি যে ক্লাসটা দেবো সেটা কিন্তু কমপ্লিটলি করতে হবে। এবং তোমাদের হ্যাঁ প্রত্যেককে স্যার, ওটা তো রিকোয়েস্ট করবো। করব, হ্যাঁ প্রত্যেককে রিকোয়েস্ট করব, যে যেখানে না বুঝবে আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? তোমাদের এই ব্যাচটাতে 21 হ্যাঁ জন স্যার। হয়ে গেছে, দেখতে পাচ্ছো? তো আমি চেয়েছিলাম এক একটা ব্যাচে মাত্র হ্যাঁ 15 জন করেই থাকুক, কিন্তু 20 জন না হলে অ্যাকচুয়ালি হচ্ছে না, বুঝেছো? কারণ প্রচুর চাপ, হ্যাঁ মানে স্যার। ডেইলি অনেক লোক করে ক্লাস দিতে হচ্ছে। এই জন্য 20 জন থাক আর যাই থাক, আমি চাইবো তোমরা প্রত্যেককে, আমি একদম প্রত্যেককে সাথে নিয়ে চলবো, কেউ যাতে বাদ না পড়ে বা পেছনে না থাকে, ঠিক আছে? তো কেউ যদি হ্যাঁ স্যার। কোথাও হ্যাঁ না স্যার। বোঝো আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওকে ওকে, স্যার, ওকে। ঠিক আছে বিকাশ। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে বিকাশ, মাইক অফ করে দাও। তারপরে নতুন আর কেউ আছো? নতুন আর কেউ আছো? নতুন চন্দ্রিমা 08, তুমি কি কিছু বলতে চাও? চন্দ্রিমা 08। স্যার হ্যালো, আওয়াজ, হ্যালো। আমি বলছি, বলো বলো, আমি শুনছি। হ্যাঁ স্যার, আমি আগের দিন আসলে এসেছিলাম, কিন্তু ওই আমার ভিডিও শো করছিল না, গুগল খুব প্রবলেম হচ্ছিল নেটের, তার জন্য আমি ক্লাসটা করতে পারিনি। পরে আমি ভিডিও দেখেছি, কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি। আমি এই বিএড করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এবার বিসিএস দেব। তার জন্য যেহেতু ইংলিশটা ভোক্যাব আমার অতটা স্ট্রং না, ভোকাবে খুব কাঁচা, আর গ্রামার মানে অতটা প্র্যাকটিস হয় না বলে আচ্ছা, জিনিসগুলোর তোমার অতটা মানে দক্ষতা কোন নেই। তার সাবজেক্টে জন্য তুমি বিএড করছো? আমার স্যার লাইফ সায়েন্সে। গুড, ওকে, খুব ভালো, ঠিক আছে, চিন্তা থ্যাংক নেই। ইউ। আর কেউ আছো কি নতুন? আফ্রিদি মাসুদ, ভিডিও বন্ধ করো। চলো ঠিক আছে, তাহলে শুরু করছি। হ্যাঁ, তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো তোমরা আজকে তোমাদের সেকেন্ড ক্লাস নাকি না? ও সরি, থার্ড ক্লাস। আজকে তোমাদের থার্ড ক্লাস, ঠিক? তো তোমাদের পূর্ববর্তী দুটো ক্লাসের লিংক তোমাদের আজকের ক্লাসের পরেই তোমাদের লিংক গুলো দিয়ে দেওয়া হবে, ভিডিও লিংক। সেখান থেকে তোমরা প্রিভিয়াস লেকচার গুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? এবার দেখো, যারা নতুন এসছো তারা সিলেবাস থেকে একটু নোট ডাউন করে নেবে অথবা স্ক্রিনশট নিয়ে নেবে। এইটা হলো তোমাদের সিলেবাস, মানে এটা আমাদের সেশন। আমরা যে সেশনে যে পড়াশোনা শুরু করেছি, আমাদের এই সেশন কমপ্লিট হতে হতে আমরা এই সম্পূর্ণ টপিকগুলোকে শিখে নেব। গ্রামারের দিক থেকে আমরা এই 14টা টপিক শিখবো, ভোকাবের দিক থেকে 7টা শিখবো। অ্যান্ড তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে, দ্যাট ইজ সিলেবাস ফর রাইটিং। এই রাইটিং এর পার্ট গুলোও কিন্তু আমরা শিখবো। এর সঙ্গে তোমরা আরেকটা অ্যাড করবে, দ্যাট ইজ ট্রান্সলেশন। এর সঙ্গে আরেকটা অ্যাড করবে, ট্রান্সলেশন, ঠিক আছে? এই হলো রাইটিং এর পার্ট। তার সাথে তোমরা কম্প্রিহেনশন টেস্টও শিখবে। আমরা যখন প্র্যাকটিস সেট করব তখন তোমরা শিখবে। তো দেখতে পাচ্ছ, ওভারঅল ইংলিশ কোর্স, মানে এই ইংলিশ কোর্সটা, এই সেশনটা তোমাদের কমপ্লিট করার পরে, আচ্ছা একটা কথা বলে দিই, কারো যদি মনে প্রশ্ন থাকে কতদিন সময় লাগবে, তাহলে আমি বলবো নট মোর দ্যান 6 মান্থস। মানে আমি তোমাদের এই কোর্সটা কমপ্লিট করতে 6 মাসের বেশি সময় নেব না। তারপর তোমাদের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? বুঝি সবাই? সিলেবাস যারা পাওনি বা আগের দিন ফার্স্ট ক্লাস যারা করনি, তারা সিলেবাসটা দেখতে পাচ্ছ। আমাদের এই সেশনে আমরা এটাকে শুরু করব, এই সিলেবাসটাকে কমপ্লিট করব, ঠিক আছে? এবং প্র্যাকটিস সেট যা কিছু আছে কিনা সেটা 1.5 মাস পর থেকে আমি তোমাদের দিতে শুরু করব। 1.5 মাস, অর্থাৎ কি, আমি যদি তোমাদের আগে আমার মতন করে তৈরি করে নিই আগে, তারপর, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ স্যার, একদম। ওকে, ভেরি গুড। নাও আমরা লাস্ট ডে যেটা করেছিলাম, লাস্ট ডে খুব গুরুত্বপূর্ণ একটা লেকচার আমরা করেছিলাম। আমরা কি করেছিলাম লাস্ট ডে? আমরা ভার্বের ক্লাসিফিকেশন করেছিলাম, ঠিক আছে? ভার্বের ক্লাসিফিকেশন করেছিলাম। আমরা ভার্বের ক্লাসিফিকেশন করে আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে আমরা ভার্বকে ভেঙেছিলাম অক্সিলিয়ারি ভার্ব হিসাবে, আর একটা আমরা ভার্বকে করেছিলাম মেইন ভার্ব হিসাবে, মেইন বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো আগের দিন আমরা অক্সিলিয়ারি ভার্বের ডিটেলসটা আলোচনা করেছিলাম। তোমাদের নেক্সট প্রিভিয়াস ক্লাসের ভিডিও লিংক গুলো দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো
তো আজকে আমাদের হচ্ছে মেইন ভার্বের ক্লাসিফিকেশন করার হচ্ছে আজকের লেকচারটা, ঠিক আছে? আজকের লেকচারে আমরা মেইন ভার্বের ক্লাসিফিকেশন শিখবো। ওকে, বুঝতে পেরেছো সবাই? স্যার ডামিটা বাকি ও ডামি, আচ্ছা আচ্ছা, চলো। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডামি ভার্বটা বাকি আছে আমার, বলছে ভাই। আবার কে বলছো, নাম বলো একটু। স্যার অরবিন্দ বলছি। অরবিন্দ মুদালি, বেশ। ডামি ভার্বকে আমরা বলে থাকি ডু সাপোর্ট ভার্ব। ওকে, ডু সাপোর্ট ভার্বও বলা হয়ে থাকে ডামি ভার্বকে। তো মনে রেখো ডামি ভার্ব, ডামি মানে কি বলো তো? ডামি মানে কি বলো? নকল। নকল, ভেরি গুড। ডামি মানে হচ্ছে নকল। এই ডামিকে কেউ কেউ একটু বিকৃত রূপে অন্য একটা ভাষা বলে, বলো তো কি বলে? ড্যামি। ইয়েস ইয়েস, তাহলে সঠিক প্রোনাউন্সিয়েশনটা কি হবে? ডামি। দিস ইজ DUMMY, ডামি। ডামি মানে হচ্ছে নকল ভার্ব। আচ্ছা, নকল কি জিনিস বলতে পারো? নকল, অরিজিনালের ডুপ্লিকেটটা। হ্যাঁ, মানে ডুপ্লিকেট। নকলের আরেকটা ইংরেজি আমরা বলবো ডুপ্লিকেট। তো ডামি মানে ডুপ্লিকেট, মানে অরিজিনালটা যদি কার মনে করো তোমাদের কোনো একটা সার্টিফিকেট হারিয়ে গেল, সেই সার্টিফিকেটটাকে তুমি যদি আবার পুনরায় তুলতে চাও তাহলে তোমাকে কি দেওয়া হয়? ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হয়, সেখানে লেখা থাকে ডুপ্লিকেট বলে, ঠিক আছে? তো ডামি ভার্বও এক ধরনের সেম জিনিস। তোমরা যদি কেউ কাপড়ের দোকানে যাও, কাপড়ের দোকানে গিয়ে তোমরা দেখবে মেল ডামি অ্যান্ড ফিমেল ডামি দুটোই থাকে, পুতুল থাকে, তার উপরে গায়ে কাপড় শাড়ি এগুলোকে পরানো থাকে। সেটা দিয়ে দোকানদার বোঝাতে চায় যে এই এই পোশাকটা পরলে এটাকে এমন দেখাবে। তো ডামি ভার্বটাও অ্যাকচুয়ালি তাই। দেখো আমাদের 12টা টেন্স আছে মোট। সেই 12টা টেন্সের মধ্যে দুটো টেন্স আছে, একটা হলো প্রেজেন্ট আর হলো একটা পাস্ট। প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট যে টেন্স রয়েছে, সেই প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। কি বললাম বলো একবার? প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট, এই টেন্স দুটির কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তো এদের যখন অক্সিলিয়ারি ভার্ব নেই, তাই এদের ক্ষেত্রে আমরা এই ডামি ভার্ব বা ডু সাপোর্ট ভার্বটা ব্যবহার করে থাকি। হয়েছে? তোমরা একটা নোট লাগাবে। প্রথম নোট, তোমরা এভাবে নোট লিখবে। আর এই নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এরকম নোট বলে বলে তোমাদের বলতে থাকবো, অনেকদিন অনেক কথাই বলতে থাকবো। তোমরা প্রথম নোট লাগিয়ে 1 নম্বর পয়েন্ট লিখবে। প্রথম নোট লাগিয়েছো সবাই খাতায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার 1 নম্বর পয়েন্ট লিখো। 1 নম্বর পয়েন্ট লিখো। লিখো, বাক্যে বাক্যে যদি নেগেটিভ সেন্স, বাক্যে যদি নেগেটিভ সেন্স ব্যবহার করতে হয়, বাক্যে যদি নেগেটিভ সেন্স ব্যবহার করতে হয়, অর্থাৎ বাক্যে যদি নেগেটিভ সেন্স ব্যবহার করতে হয়, অর্থাৎ নট বা নো, অর্থাৎ নট বা নো ব্যবহার করতে হয়, নট বা নো ব্যবহার করতে হয়, তবে সেগুলি সর্বদা অক্সিলিয়ারি ভার্বের পরে বসে। তবে সেগুলি সর্বদা অক্সিলিয়ারি ভার্বের পরে বসে। তবে সেগুলি সর্বদা অক্সিলিয়ারি ভার্বের পরে বসে। সকলের নোট লাগানো হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কি নোটটা লিখলে। আমি বললাম কোথাও বাক্যে যদি কোথাও নেগেটিভ সেন্স আনতে হয়, দেখো আই অ্যাম ইটিং রাইস, এর মানে হচ্ছে আমি ভাত খাচ্ছি। ওকে, আই অ্যাম ইটিং রাইস মানে কি? আমি ভাত খাচ্ছি। এবার আমি যদি বলি আমি ভাত খাচ্ছি না, তার মানে যে নেগেটিভ সেন্স বাক্যে ইউজ করতে হবে। মনে রেখো সেই নেগেটিভ সেন্স, এই যে অ্যাম অক্সিলিয়ারি ভার্ব, এই অ্যাম এর পরে এই সমস্ত জায়গায় সেই নেগেটিভ সেন্সটাকে বসাতে হবে। অর্থাৎ এই বাক্যটাকে নেগেটিভ করলে এমন হবে যে আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম নট
ইটিং রাইস। কি বললাম বোঝা গেল? তাহলে এই যে নেগেটিভ সেন্স কোথায় বসছে? অলওয়েজ অক্সিলিয়ারি ভার্বের পরে বসছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা হ্যাঁ বলো? স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? দেখো, হ্যাঁ, স্যার। আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট মানে আমি এটি করেছি। এবার যদি আমি বলি আমি এটি করিনি, তাহলে আমি কি বলবো? আমি বলবো আই হ্যাভ নট ডান ইট, আই হ্যাভ নট ডান ইট, এটা বলবো। ঠিক আছে? তাহলে দেখো এই যে নট কোথায় বসেছে? অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, তারপরে বসেছে নট। বোঝা যাচ্ছে? তার মানে আমরা যখনই বাক্যে কোনো নেগেটিভ সেন্স ব্যবহার করব, সেটা সর্বদা অক্সিলিয়ারি ভার্বের পরে বসবে। ক্লিয়ার হলো? কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তো অক্সিলিয়ারি ভার্বই নেই। তাহলে কি করব? যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ হলো রাম ইটস রাইস। রাম ইটস রাইস, এটা হলো একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। রাম ভাত খায়। এবার যদি এটাকে নেগেটিভ করতে হয় যে রাম ভাত খায় না, রাম ভাত খায় না, তখন আমরা কি ইউজ করব? আমরা নেগেটিভ সেন্টেন্সটাকে কোথায় বসাবো? নেগেটিভ সেন্সটাকে, এখানে তো অক্সিলিয়ারি ভার্বই নেই। তখন আমরা কি করে থাকি? তখন আমরা করে থাকি যে রাম ডাজ নট, রাম ডাজ নট ইট রাইস, রাম ডাজ নট ইট রাইস। তাহলে এই যে নটটাকে বসানোর জন্য এই যে ডাজ একটা ডামি অক্সিলিয়ারি, নকল অক্সিলিয়ারি ভার্বকে আনতে হলো। বুঝেছো কি আমার কথা সবাই? ওকে স্যার। প্লিজ রিপ্লাই করো কয়েকজন। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই ডাজটা এখানে কি হয়ে গেল? ডাজটা এখানে ডামি ভার্ব হয়ে গেল। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি হতো, পাস্ট টেন্সের ক্ষেত্রে তুমি কি বলতে? পাস্ট টেন্সের ক্ষেত্রে এমন বলতে যে মনে করো বলতে আই এট রাইস। আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। এবার এটা যদি অতীতে চলে যায়, তাহলে তুমি কি বলবে? আমি ভাত খাইনি, এরকম বলবে। মানে আমি ভাত খেয়েছিলাম না, এমন বলবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে যে ডিড, এটা একটা ডামি ভার্ব। ঠিক আছে? ডু বা ডিড, ডাজ বা ডিড, এগুলো সব হচ্ছে ডামি অক্সিলিয়ারি ভার্ব। বুঝতে পেরেছো ডামি ভার্বটা কি জিনিস? হ্যাঁ স্যার। একদম একদম। আচ্ছা, আর আগের দিন তোমাদেরকে আমি যে সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব দেখেছিলাম, সেই সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বের পরে যোগ চিহ্ন দিয়ে রুট ভার্ব লিখতে বলেছিলাম, মনে আছে? তোমরা তোমাদের একটা খাতার পেজ উল্টে দেখো তো আমি বলেছিলাম কিনা এমন কথা। সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব প্লাস রুট ভার্ব লিখতে বলেছিলাম। হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ, তাহলে এই জন্য তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে রাম ডাজ নট ইট রাইস, এইখানে খেয়াল করো রাম ডাজ নট ইট রাইস, এখানে দেখো ডাজের পরে ইট বসেছে, ভার্বের রুট ফর্মটা বসেছে। এইখানে দেখো ডিডের পরে ভার্বের রুট ফর্ম ইট খানা বসেছে। বুঝতে পারছো? তাহলে যেখানেই সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব ইউজ করা হবে, সেখানে কি ব্যবহার হবে না? ভার্বের রুট ফর্ম ইউজ হবে। আজকে যারা প্রথম ক্লাসটা করছো, তারা রুট ভার্ব সম্পর্কে বুঝবে না। তাই তোমাদেরকে বলছি, আজকের ক্লাসের শেষে তোমাদেরকে ভিডিও লিংক দিয়ে দেওয়া হবে। সেই ভিডিও লিংক থেকে প্রিভিয়াস দুটো ক্লাস তোমাদের হয়েছে, সেগুলো দেখে নেবে। ওকে? আজকে তোমাদের থার্ড ক্লাস। আজকে আমরা মেইন ভার্বের ক্লাসিফিকেশন করব। তাহলে আমি এবার আগে যাব। প্লিজ ডামি ভার্ব হ্যাঁ স্যার। প্রশ্ন থাকে? স্যার হ্যাঁ স্যার এগুন স্যার। ওকে, কারো কোনো আর প্রশ্ন নেই ডামি ভার্ব সম্পর্কে আশা করছি। না স্যার ঠিক আছে। ওকে, আফ্রিদি মাসুদ ক্লাসে আছো তো? আফ্রিদি মাসুদ? হ্যাঁ স্যার আছি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ স্যার। ওকে, চলো এবার আমরা মেইন ভার্বের ক্লাসিফিকেশন করার আগে, হ্যাঁ বলো, কেউ কিছু বলবে কি? কেউ কিছু বললে নাম বলে অবশ্যই বলে ফেলবে ঝট করে। চলো তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেইন ভার্ব। তোমরা খাতার উপরে হেডিং লাগাবে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ মেইন ভার্ব, ক্লাসিফিকেশন অফ মেইন ভার্ব। মেইন ভার্বের ক্লাসিফিকেশন শিখবো আমরা। ঠিক আছে? মেইন ভার্বের ক্লাসিফিকেশন শিখবো।
সবাই খাতা হেডিং লাগিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার এই মেইন ভার্বের ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমি তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার দেখাতে চাই। সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার মানে বাক্যের গঠন। ওকে, মনে রাখো আজকে আমি তোমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো, মনে রাখবে পৃথিবীতে যত ধরনের ইংরেজি বাক্য আছে এই পৃথিবীতে অ্যাভেলেবল, ইংরেজি গ্রামারে অ্যাভেলেবল যত ধরনের সেন্টেন্স আছে তারা এই তিনটি স্ট্রাকচারের বাইরে যেতে পারবে না। কি বললাম বলো? এই তিনটে স্ট্রাকচার ফলো করেই সব এই তিনটে স্ট্রাকচার ফলো করেই সমস্ত সেন্টেন্স গঠিত হচ্ছে। ইয়েস, তাহলে এই তিনটে স্ট্রাকচার ছাড়া ইংরেজিতে অন্য কোনো স্ট্রাকচার হয় না। তাহলে এই তিনটে স্ট্রাকচার কতটা গুরুত্বপূর্ণ ভাবতে পারছো? অনেক গুরুত্বপূর্ণ। সেই তিনটে স্ট্রাকচারই আমি আজকে তোমাদের দেখাবো। নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রথম সেন্টেন্স, প্রথম স্ট্রাকচার। দ্বিতীয় স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এসসি। থার্ড স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সি আন্ডার ব্র্যাকেট এ। হয়েছে? এই যে তিনটে স্ট্রাকচার মনে রাখবে, তোমরা যত ইংরেজি গ্রামার, যত ইংরেজি বই যা কিছু পড়ো না কেন, এই তিনটি স্ট্রাকচারের বাইরে আর কোনো বাক্য গঠিত হতে পারে না। এই তিন ধরনের স্ট্রাকচার দিয়েই বাক্য গঠিত হবে, যে কোনো বাক্য। আমার কথা আচ্ছা, বোঝা স্যার। গেছে? বলো বলো, হ্যালো নাম বলে বলো। স্যার স্যার শিবসুন্দর সাহা বলছি। বলো শিব সুন্দর। স্যার এসসি আর ওদিকে সি ফার্স্ট ব্র্যাকেটে ওটা কি স্যার? বলে দিচ্ছি। তো এই তিনটে স্ট্রাকচার খুবই আচ্ছা। ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটে স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট, কারণ এই তিনটে স্ট্রাকচার আমরা যদি শিখে ফেলি তাহলে আমরা ইংরেজির অনেকটাই শিখে ফেলবো। ওকে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো, আমি এবার এখানে একটা কথা লিখে রেখেছি, এসসি। এই এসসি শব্দের অর্থ কি? এই এসসি শব্দের অর্থ মনে রাখবে, দিস ইজ সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সরি সাবজেক্ট কমপ্লিমেন্ট, COMPLEMENT, সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট ইংরেজিতে আছে দুটো, একটা হচ্ছে COMPLIMENT, এটা একটা আছে, আর একটা আছে COMPLEMENT। দুটো কমপ্লিমেন্ট আছে, একটা হচ্ছে এল এর পরে আই আর একটা হচ্ছে এল এর পরে ই। হয়েছে? এই দুটো কমপ্লিমেন্ট আছে। এই দুটো কমপ্লিমেন্ট তোমরা লিখে মানে লেখার চেষ্টা করবে। মনে রাখবে প্রথম যে কমপ্লিমেন্ট তার মানে হচ্ছে প্রশংসা করা, এটার মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে? বা প্রশংসা। তাহলে প্রথম কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা। আমরা প্রশংসা করি, মনে করো কেউ একজন ভালো একটা ড্রেস পরলো, আমরা তখন তাকে কি বলি? ইয়োর ড্রেস ইজ নাইস। বা কাউকে যদি খুব সুন্দর দেখায় তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি ইউ আর লুকিং গর্জিয়াস। বলি কি না বলি না বলো? হ্যাঁ স্যার। এবং সেই কথাবার্তাগুলোকেই বলা হয় কমপ্লিমেন্ট। এবং যখন কেউ আমাকে বলল যে ইউ আর লুকিং গর্জিয়াস, তখন আমার কি রিপ্লাই দেওয়া উচিত? তখন আমার রিপ্লাই দেওয়া উচিত থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। কি রিপ্লাই দিই আমরা? হ্যাঁ স্যার। আমরা রিপ্লাই দিই, বলি আমরা কি বলি? আমরা বলি হ্যাঁ স্যার। থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। তোমার কমপ্লিমেন্টের জন্য, তোমার প্রশংসার জন্য তোমাকে ধন্যবাদ, ঠিক না? কিন্তু মনে রেখো নিচের কমপ্লিমেন্ট মানে কি? তোমরা যদি কেউ পুরনো পরীক্ষা দিয়ে থাকো তবে তোমরা জানবে 2016-17 নাগাদ বোধহয় একটা পশ্চিমবঙ্গে গ্রুপ ডির জন্য ভ্যাকান্সি বেরিয়েছিল, হিউজ ভ্যাকান্সি। সেই ভ্যাকান্সিতে কিন্তু, সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা ছিল, একদম ডিরেক্ট কোয়েশ্চেন করেছিল, হোয়াট ইজ কমপ্লিমেন্ট? নিচেরটা দিয়ে কোয়েশ্চেন করেছিল, হোয়াট ইজ কমপ্লিমেন্ট?
কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি বা কমপ্লিমেন্ট কি জিনিস। তো তোমরা নিচেরটার মানে লিখবে, কমপ্লিমেন্ট লিখে নিচেরটার মানে লিখবে সমান সমান চিহ্ন দিয়ে। বলবো আমি? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ লেখো, কমপ্লিমেন্ট ইজ দ্যাট, COMPLEMENT, COMPLEMENT লেখো। কমপ্লিমেন্ট ইজ দ্যাট, কমপ্লিমেন্ট ইজ দ্যাট which completes something, complement is that which completes, COMPLETES, complement is that which completes something, complement is that which completes something লেখা হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে কমপ্লিমেন্ট মানে কি বোঝা হ্যাঁ গেল? স্যার। তাহলে কমপ্লিমেন্ট মানে কি বোঝা গেল? স্যার এটা পরিপূরক। অ্যাকচুয়ালি পরিপূরক বলতে সম্পূরক বলতে পারো, সম্পূরক। ওকে ওকে। হ্যাঁ, বাংলায় তোমরা লিখে রাখতে চাইলে বাংলায় লিখে রাখতে পারো। তোমরা বাংলায় লিখতে পারো, কমপ্লিমেন্ট মানে হলো তা যা কোনো কিছু সম্পন্ন করে। কমপ্লিমেন্ট মানে হলো তা যা কোনো কিছুকে সম্পূর্ণ করে। ঠিক আছে, আমি তোমাদের একটা বাক্য লিখে বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টটা কি জিনিস। দেখো, তুমি বললে আই গো, আই গো বলে ফুল স্টপ দিলে, বলো তো তোমার কথাটা কি সম্পূর্ণ হলো? না। আই গো তুমি বললে, গো মানে তো যাওয়া। তুমি বললে আমি যাই, আরে বাবা তুমি যাও তো কোথাও তো একটা জায়গায় যাও, সে বাজারে হতে পারে, স্কুলে হতে পারে, যেখানে খুশি সেখানে হতে পারে। তাহলে তুমি যখন বলছো আমি যাই, তাহলে কোথায় যাও সেটাও তো বলতে হবে। তাই আই গো এর পরে যদি আমরা এইটুকু না লিখি যে আই গো টু স্কুল, ধরে নাও কথার কথা আই গো টু স্কুল, এইবার বাক্যটা সঠিক হলো। কি বললাম বুঝেছো? আই গো টু স্কুল, এবার বাক্যটা সঠিক হলো। তাহলে আমায় বলো, এই যে যে টু স্কুল তোমরা এখানে লিখলে, এই টু স্কুল দিয়ে এই বাক্যটার মানেটাকে কমপ্লিট করলে কিনা? হ্যাঁ। তাই এই টু স্কুলটা এখানে হয়ে গেল কমপ্লিমেন্ট। দিস আর কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তাহলে কমপ্লিমেন্ট মানে হলো তা যা কোনো কিছুকে কমপ্লিট করে। বোঝা গেছে ভাইয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। নাও এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলেই রাখি, যখন এসেই পড়লো। আচ্ছা, আমি মনে করো এখানে দুটো ছেলে রয়েছে, ওকে। এই ছেলে দুটোকে আমি বললাম যে ভাই তোমরা একটা বাক্যের ট্রান্সলেশন করে দাও। আমি বললাম যে আমি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এটা ট্রান্সলেশন করে দাও। তো এই প্রথম ছেলেটি লিখলো যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আর দ্বিতীয় ছেলেটি লিখলো আই গো টু, আই গো টু দ্য স্কুল, আই গো টু দ্য স্কুল। এবার বলো তো কে ভুল লিখলো আর কে ঠিক লিখলো? নিচেরটা ভুল লিখেছে। নাম বলে বলবে সব সময়, হ্যাঁ, তাহলে আমার তোমাদের নামগুলো আমার মনে থেকে যাবে। স্যার, স্যার শিব সুন্দর বলছি। একটা ভুলও হতে পারে স্যার, চেষ্টা করছি স্যার। দ্বিতীয় জন যে লিখেছে আই গো টু দা স্কুল, দা বলতে এখানে তো নির্দিষ্ট বলা হয়েছে, কিন্তু যখন বাংলা সেন্টেন্সটাতে দিয়েছে আমি স্কুলে যাই, সেখানে তো স্কুলটা কোনো নির্দিষ্ট ভাবে বলা হয়নি। তাহলে সেক্ষেত্রে প্রথম ছেলেটি ঠিক লিখেছে আর দ্বিতীয়টি ভুল লিখেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, শিব সুন্দরের হয়ে গেল। বাদ বাকি আর কেউ? স্যার বলো। আমার মনে হয় দুজনেই ঠিক লিখেছে। তোমার নাম বলো আগে। পায়েল ঘোষ। পায়েল ঘোষ, বলো। আমার ঠিক মনে হয় লিখেছে। আই গো টু স্কুল, আই গো টু দ্য স্কুল একই ব্যাপার। তাহলে আমরা একই ব্যাপার হলে দুটো কেন লিখবো? স্যার আমি বলি। নাম বলো আগে। স্যার হরকুমার বর্মন। হরকুমার বর্মন, বলো। স্যার প্রথমেটা ঠিক, ওখানে বলা হয়েছে আমি স্কুলে যাই, আর সেকেন্ডেরটা বলা হয়েছে আমার দ্বারা স্কুলে যাওয়া হয়। না, অ্যাকচুয়ালি তেমন নয় আর কি ব্যাপারটা। হরকুমার শুনতে থাকো, কোনো ব্যাপার না। তোমরা যে উত্তর দিচ্ছ আমাকে, হরকুমার, হ্যাঁ স্যার, তোমরা যে উত্তর আমাকে দিচ্ছ, তোমরা ভুল উত্তর দাও, আমার কোনো আপত্তি নেই। কারণ তোমরা যদি উত্তরটা না দাও, আমি তাহলে বুঝতে পারবো না তোমাদের মনে কি চলছে, ঠিক? তাই তুমি যে উত্তর দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে বলো কে বলতে চাইছো।
আফ্রিদি বলছি Hello? স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমি স্কুলে যাই, তো এটা স্যার আমার আই গো টু দ্য স্কুল, এটাই মনে হচ্ছে পারফেক্ট হবে। উপরেরটা কারণ ভুল হবে। নাম বলো, নাম বলো। আফ্রিদি স্যার। আফ্রিদি, হ্যাঁ। তোমরা সবাই নাম বলে আমাকে উত্তরটা দেবে, তাহলে আমার তোমাদের নামটা আমার মনে থেকে যাবে ভাই, নাহলে নাম মুখস্থ করতে অনেকদিন টাইম লাগবে। তারপর বলো আফ্রিদি, তুমি দেখো, শুনতে থাকো। স্যার চন্দ্রিমা। স্যার চন্দ্রিমা বলো। ফার্স্ট এটাই ঠিক লাগছে, আই গো টু স্কুল। ইয়েস, আর শেষেরটা? আই গো টু দ্য স্কুল হয়, মানে আমি দেখেছি কোথাও, কিন্তু এখন ঠিক মনে পড়ছে না কি। আচ্ছা, আমার বেশ মনে বেশ হচ্ছে যে বেশ, ফার্স্ট। জানি আমি, শুনতে থাকো। সৌরভ বিশ্বাস বলো ভাই, আমার প্রতিবেশী। হ্যাঁ স্যার, বলছি গো টু দ্য স্কুল এটা বেশি পারফেক্ট, আর আই গো টু স্কুল এটা হয়তো মানে গো টু দ্য স্কুলের সে একটু কম হবে। আমার কাছে গো টু দ্য স্কুল বেশি পারফেক্ট মনে হচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে, স্যার, শুনতে থাকো, স্যার, মাইক অফ করে দাও। বিকাশ তারপর বলছি। হ্যাঁ, দীপক। স্যার বিকাশ বলছি। ও বিকাশ, বিকাশ বলো। স্যার বলছিলাম কি, প্রথমটাই ঠিক আছে, পরেরটা ভুল আছে। কারণ 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 কি বিকাশ? টু দ্য স্কুল তাহলে হতো, কিন্তু এখানে লেখা আছে স্যার, যদি লেখা থাকতো আমি স্কুলটিতে যাই তাহলে আই গো টু দ্য স্কুল, তাহলে ঠিক আছে, কিন্তু এখানে তো লেখা আছে আমি স্কুলে যাই, সম্ভবত এটা আই গো টু স্কুল হবে স্যার। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবে কি? স্যার এখানে হ্যাঁ। আমি আর একটা স্যার আফ্রিদি বলো। আরেকবার বলছি স্যার, এখানে আমি স্কুলে যাই তাই তো লেখা আছে আমি স্কুলে যাই, তার মানে স্যার এখানে আমি স্কুল যাই আর আমি স্কুলে যাই, এই জায়গাটার মধ্যে হয়তো স্যার একটা পার্থক্য আছে, সেই জন্য স্যার আই গো টু দ্য স্কুলটাই পারফেক্ট মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, চলো তাহলে তোমরা যারা শুনলে, তোমরা মানে যারা যারা উত্তর দিলে খুব ভালো লাগলো। এবার এবার আমি তোমাদের যেটা বলছি, তোমরা আবার নোট লাগাও, নোট। আমি যেগুলো কথা বলবো প্রত্যেকটা নোট নোট করবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এই যে এখন দেখেছো, এই যে কোশ্চেন দিয়েই তোমাকে বলবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করো, তোমাদের মধ্যে সকলেই ভুল করে আসবে। বুঝতে পেরেছো আমার কথাটা? তার জন্য প্রপার কনসেপ্টটা জানা দরকার, ঠিক আছে? নোটে তোমরা লেখো, যে সমস্ত স্থানে, নোটে লেখো, যে সমস্ত স্থানে, যে সমস্ত স্থানে আমরা বুঝতে পারি, যে সমস্ত স্থানে আমরা বুঝতে পারি যে সেই স্থানের স্পেসিফিক কাজটি হয়, যে সেই স্থানের স্পেসিফিক কাজটি হয়, সেই স্থানের স্পেসিফিক কাজটি হয়, তখন তাদের পূর্বে, তখন সেই সমস্ত স্থানবাচক, এইভাবে লেখো, তখন সেই সমস্ত স্থানবাচক নামের পূর্বে, তখন সেই সমস্ত স্থানবাচক নামের পূর্বে, তখন সেই সমস্ত স্থানবাচক নামের পূর্বে কোনরূপ আর্টিকেল ব্যবহার করা উচিত নয়, কোনরূপ আর্টিকেল ব্যবহার করা উচিত নয়। তোমাদের মধ্যে যে কোনো একজন আমায় বলবে কি লিখলে। যে সমস্ত স্থানে আমরা বুঝতে পারি যে সেই স্থানের স্পেসিফিক কাজটি হয়, তখন সেই সমস্ত স্থানবাচক নামের পূর্বে কোনরূপ আর্টিকেল ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, নাম বলো। স্যার অরবিন্দ। অরবিন্দ, ভেরি গুড। সবাই একই লিখেছো তো? অরবিন্দ যা লিখেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, তাহলে আমি বলতে চাইলাম কি, যে সমস্ত স্থানে আমরা জানি সেই স্পেসিফিক কাজটাই হয়, যেমন আমায় বলো, স্কুল বলতেই আমাদের মাথার মধ্যে কি আসে? সেখানে কি কাজ হবে? পড়াশোনা। পড়াশোনা স্যার। পড়াশুনো, ভেরি গুড। তাহলে আমাদের স্কুল শুনতেই মাথায় এটা আসে, আমাদের স্কুলে পড়াশুনো হবে। আচ্ছা, যেমন হাসপাতাল বলতে আমরা কি বুঝি? সেখানে কি হবে? চিকিৎসা হবে, ট্রিটমেন্ট হবে, তাই না? আচ্ছা, আমরা জেল বলতে কি বুঝি? সেখানে শাস্তি ভোগ করতে হবে, তাই না? আবার আমরা মার্কেট বলতে কি বুঝি?
বাজার যে হবে। সেখানে মানুষ বাজার করতে যাবে, বুঝতে পারছো? তাহলে এই যে যে নামগুলো যেমন স্কুল, কলেজ, হসপিটাল, মল, বাস, মার্কেট, এই সমস্ত নামগুলো মানে এটা তো স্থানবাচক নাম। এগুলো এই স্থানবাচক নামের পূর্বে কোনো আর্টিকেল বসাতে নেই যদি সেই নামটার দ্বারা সেই কাজকে করানোই বোঝায়। অর্থাৎ এখানে দেখো, তোমরা নিচে এক্সাম্পল লেখো, তোমরা যে নোটটা লিখলে তার নিচে এক্সাম্পল লেখো, এক্সাম্পল বলে লেখো স্কুল, কমা কলেজ, কমা হসপিটাল, কমা মার্কেট, কমা জেল, JAIL, জেল, ইটিসি ইটিসি। এই ইত্যাদি নামের পূর্বে কখনোই আর্টিকেল বসানো উচিত নয়। হয়েছে? আচ্ছা দেখো, উচিত নয় বলাটা ভুল। এই দেখো, এই প্রথম ছেলেটি এ যদি একজন স্টুডেন্ট হয়, কি হবে? এ স্টুডেন্ট। এই প্রথম ছেলেটি যদি একটা স্টুডেন্ট হয়, তাহলে সেই স্টুডেন্ট হিসাবে যদি এই কথাটা বলে, সে একদম পারফেক্ট বলেছে যে আই গো টু স্কুল। কারণ একজন ছাত্র স্কুলে শুধুমাত্র পড়াশুনো করতেই যায়। কি বললাম, বুঝেছো আমার কথাটা? হ্যাঁ স্যার। ওকে। এবার এই দ্বিতীয় ব্যক্তি যদি এই স্টুডেন্টের যদি ফাদার হয়, এই স্টুডেন্টের ফাদার যদি দ্বিতীয় ব্যক্তিটি হয়, তো দ্বিতীয় ব্যক্তি যদি এই কথাটা বলে থাকে, সে একদম ওকে বলেছে। কারণ ওই ছেলেটির বাবা স্কুলে কিন্তু পড়াশুনো করতে যাবে না, ওই ছেলেটির বাবা স্কুলে অন্য কোনো কাজে যাবে। তাই মনে রেখো, যদি কেউ স্কুলে পড়াশুনো করতে যায়, দা বসিও না। যদি কেউ স্কুলে পড়াশুনো না করতে অন্য কোনো কাজে যায়, তাহলে দা বসাও। হসপিটালের আগে দা তখন বসিও না যদি তুমি ট্রিটমেন্ট করতে যাও। হসপিটালের আগে দা তুমি তখনই বসিও যখন তুমি ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো কাজে যাচ্ছ হসপিটালে, বুঝেছো? তুমি দা তখনই বসাও যখন তুমি মার্কেটে বাজার করতে না অন্য কিছু করতে যাচ্ছ। আর যদি তুমি মার্কেটে বাজার করতেই যাও, তাহলে মার্কেটের আগে দা বসিও না। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এই বাক্য দুটি একদম ঠিক। মানে স্যার বাক্য দুটো ঠিক এবং স্থানকাল পাত্র নির্বিশেষে আর্টিকেলটা ব্যবহার করা হচ্ছে, তাই তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মনে হ্যাঁ। রাখবে ইংলিশ ইজ অল অ্যাবাউট প্লেসমেন্ট। ইংলিশ ইজ অল অ্যাবাউট প্লেসমেন্ট। ইংরেজি শুধুমাত্র প্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে থাকে। প্লেসমেন্ট কেন বলো তো? দেখো, বাংলায় এগুলো ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে। যেমন বাংলাতে আমরা বয়স্ক ব্যক্তিদের আপনি বলি, সমবয়সীদের তুমি বলি, আর আমাদের থেকে ছোট যারা তাদের বলি তুই। বলি কিনা বলি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ইংরেজিতে একটা ইউ দিয়েই বোঝানো হয়। বয়স্ক লোকের ক্ষেত্রেও ইউ, আমার সমবয়সীর ক্ষেত্রেও ইউ, আমার থেকে ছোট যারা তাদের ক্ষেত্রেও ইউ। তাহলে ইংরেজিতে সব থেকে বড় জিনিস হচ্ছে প্লেসমেন্ট। যে যেখানে বসছে তার সেখানে সেরকম মানে হবে। বোঝা গেল এটুকুন? তাহলে হ্যাঁ স্যার। দুটো বাক্যের মধ্যে কোনটা ঠিক? একদম অবশ্যই দুটো ঠিক। তাহলে প্রথমটি যদি একটা ছাত্র বলে, এটা যদি স্টুডেন্ট বলে, তাহলে একদম ঠিক। এটা যদি ফাদার বলে, স্টুডেন্টের ফাদার বা যে কেউ, মানে সে যদি ছাত্র না বিশেষে আলাদা হবে। ইয়েস, সে যদি ছাত্র না হয়ে অন্য কিছু হয়, তাহলে তার নিচেরটা ঠিক। কিন্তু একজন ছাত্র কখনো নিচের বাক্যটি বলতে পারবে না। একটা ছাত্র কখনোই বলতে পারবে না যে আই গো টু দ্য স্কুল, কারণ ছাত্র স্কুলে শুধু পড়াশোনা করতেই যায়। আমার কথাটা কি বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এসএসসি সিজিএল 2013 এই কোশ্চেনটা এসেছিল মেইনে, একদম সেম কোশ্চেন এসেছিল। আই গো টু দ্য স্কুল সেন্টেন্স ইমপ্রুভ করতে হবে। এবার ওই আই এর আগে একটা প্রথমে একটা পার্ট জোড়ানো ছিল। হ্যাঁ, ওইখানে ছিল ওই বাক্যটা দুটোর মানে ছিল এমন যে আমার ছেলের রেজাল্ট খুব খারাপ করেছে, আমাকে প্যারেন্ট টিচার্স মিটিং এর জন্য ডাকা হয়েছে, দেন আই গো টু দ্য স্কুল, এমন ছিল, বুঝেছো? এবং সেই ক্ষেত্রে বলা হয়েছিল বাক্যটিকে ইমপ্রুভ করো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাক্যটা একদম সঠিক ছিল। অপশন হওয়া উচিত ছিল ডি, নো ইমপ্রুভমেন্ট। বুঝেছো? কারণ তার ছেলেটির বাবা গেছিল স্কুলে। হ্যাঁ, বলো আর কারো কোনো প্রশ্ন থাকলে এখানে বলো। প্রশ্ন আছে স্যার। বলো। বলছিলাম যে স্যার ওই তাহলে স্কুলের ব্যাপারে যেমন স্যার এখানে একটা পাত্র বিশেষ একটা কাজ করলো,
তো যখন জেলের ব্যাপার আসবে, জেল কিংবা Yes. মার্কেট, তো স্যার পাত্র হিসেবে কাজ করবে না তাহলে নাকি স্যার? অবশ্যই দেখো, তুমি যদি বাজার করতে যাও, হ্যাঁ তুমি যদি বাজার করতে যাও, তুমি লিখবে আই গো টু মার্কেট, হয়েছে? এবার তুমি মনে করো মার্কেটে তুমি যাচ্ছ বাজার করতে না, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে, ওই এক্সামিনার তোমাকে প্রশ্নের মধ্যে ঠিক সেট আপ করেই দেবে। যদি এমন বলা হয় যে আই গো টু মার্কেট টু মিট মাই ফ্রেন্ড, এমন যদি থাকে তাহলে স্কুলের আগে দা বসাতেই হবে, নইলে ভুল হয়ে যাবে। স্কুল বলছি, মার্কেটের আগে তোমাকে এমন বলতে হবে আই ওয়েন্ট টু দ্য মার্কেট ফর মিটিং মাই ফ্রেন্ড, বোঝা গেল? বা টু মিট মাই ফ্রেন্ড। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো? যাই হোক, এটা একটা অন্য কনসেপ্ট ছিল, বুঝিয়ে দিলাম। এটা এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। গুড গুড গুড। ওকে, এবার চলে এসো আমাদের এই তাহলে সেন্টেন্সের এই যে স্ট্রাকচার, আমরা তিনটে স্ট্রাকচার দেখলাম। তাহলে আমায় বলো ভাই, একটা ভার্বের পরে অবজেক্ট বসছে, একটা ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসছে, আর একটা ভার্বের পরে কমপ্লিমেন্ট বসছে। আচ্ছা বলো তাহলে এই ভার্ব তিনটে কি একই প্রকার হবে না ভিন্ন ভিন্ন হবে? স্যার ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন হবে স্যার। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন স্যার, ঠিক ক্লিয়ার হলো না। আমি বললাম কি, দেখো একটা ভার্বের পরে, প্রথমে দেখো একটা ভার্বের পরে অবজেক্ট বসেছে, আর একটা ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসেছে, আর একটা ভার্বের পরে শুধুমাত্র কমপ্লিমেন্ট বসেছে। তাহলে এই ভার্বগুলো কি সবাই একই হবে না ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন হবে স্যার। ব্যাস, এটুকুন সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি হ্যাঁ গুড। স্যার, হ্যাঁ স্যার। এবার আমরা চলে আসবো আমাদের মূল ক্লাসিফিকেশনে। দেখো তোমরা আবার মেইন ভার্বকে ক্লাসিফাই করছো, ঠিক? মনে রাখবে মেইন ভার্বকে আমি তিনটি ভাগে ডিভাইড করব। আমি যেমন করে করছি তোমরা তেমন করেই করবে তোমাদের খাতায়, ঠিক আছে? দেখো প্রথম পার্টটাকে আমি বলবো দ্যাট ইজ ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আর একদম লাস্টেরটাকে আমি বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ওকে? একটাকে বললাম ট্রানজিটিভ ভার্ব, আর একটাকে বললাম ইনট্রানজিটিভ ভার্ব। আর মিডল ম্যান যেটা, সেটাকে আমি বলবো কপুলেটিভ ভার্ব। কি বলবো? কপুলেটিভ ভার্ব। দেখো তোমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের নাম প্রথমে শুনে থাকতেও পারো, কিন্তু আমায় তোমরা সত্যি করে বলো তো কপুলেটিভ ভার্বের নাম আগে কোনোদিন শুনেছো? না, আমি শুনি। না স্যার, কপুলেটিভ ভার্ব একটু নিউ লাগছে। স্যার আমি কিছুটা হলেও শুনেছিলাম। হ্যাঁ, কপুলেটিভ ভার্ব বলো কি জিনিস জানো কি? স্যার কপুলেটিভ ভার্ব হচ্ছে যে একটা বি ভার্ব যেটা মেইন ভার্বের মতো কাজ করে। ইয়েস, তুমি কে বলছো? স্যার বিথিকা তাঁতি। আচ্ছা আচ্ছা, ওকে। আর স্যার বি ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না স্যার। গুড। আচ্ছা এটা তুমি কোথা থেকে শুনেছো একটু বলো দেখি। স্যার আপনার ওই আগের ক্লাসগুলো আমি দেখেছি স্যার, হ্যাঁ গুড। ইউটিউবে যেগুলো ফ্রি ছিল ইয়েস স্যার। ইয়েস, কারণ আমি জানি কম্পিটিটিভ লাইনে এই কপুলেটিভ ভার্ব একমাত্র অমিত পোদ্দারই কপুলেটিভ মানে কি? হ্যাঁ বলে দেবো 1 মিনিট ওয়েট করো। এটা শুধুমাত্র আমি শিখিয়েছি এই কপুলেটিভ ভার্বটা, ঠিক আছে? জেনারেলি তোমরা কোনো গ্রামার বইয়েও পাবে না। আমার যদি কোনো কেউ ইউটিউবে লেকচার দেখে থাকো তাহলে তোমরা জানতে পারো। যাই হোক, এই জন্য শুনলাম তোমাদের থেকে। যাই হোক, এবার শোনো, কপুলেটিভ ভার্বের মানে যে জিজ্ঞেস করলে সে শুনতে থাকো, মানে পেয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো তোমরা সবার আগে লিখেছো ট্রানজিটিভ ভার্ব এন্ড দেন তোমরা লিখেছো যে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তো তোমরা কি করবে, তোমরা খাতাটাকে এটা তিনটে সেকশনে ভাগ করে নেবে। মানে এখানে এরকম এরকম করে তিনটে সেকশনে ভাগ করবে। মানে এতটুকুন জায়গায় আমরা ট্রানজিটিভ ভার্বের আলাপ আলোচনা করব, এতটুকুন জায়গায় কপুলেটিভের আলোচনা করব, আর এতটুকুন জায়গায় ইনট্রানজিটিভের আলোচনা করব। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার ট্রানজিটিভ ভার্বের নিচে এরকম একটা সাইন দিয়ে তোমরা সংজ্ঞা লিখবে। লেখো ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা লিখো। লেখো যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে
ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। দ্যাট ইজ হু অ্যান্ড হোয়াট। হু অ্যান্ড হোয়াট। তাহলে ভার্বকে যদি আমরা হু অ্যান্ড হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আমরা কি উত্তর পাবো? যদি উত্তর পাই তাহলে সেটি ট্রানজিটিভ ভার্ব, যদি উত্তর না পাই সেটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এবার ইনট্রানজিটিভ ভার্বের নিচে তোমরা লিখবে যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এবার তাহলে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ নিচে লিখবে এক্সাম্পল বলে। এখানে লিখবে এক্সাম্পল। এক্সাম্পল লেখো ইট। একটা ইট কাটা যাবে। ইট, ওয়ান্ট। স্যার ইনট্রানজিটিভে লিখবো? না না, ট্রানজিটিভের উদাহরণ লিখবে। টেক, ইট, ওয়ান্ট, টেক, গিভ। ঠিক আছে, ইট, ওয়ান্ট, গিভ, টেক, এটসেট্রা, এটিসি। লিখেছো? এবার ইনট্রানজিটিভ ভার্বের পরে এক্সাম্পল লিখবে। এর নিচে ইনট্রানজিটিভ ভার্বের নিচে এক্সাম্পল লিখবে গো, কাম, ওয়াক, স্লিপ, ইটিসি। ঠিক আছে, গো, কাম, ওয়াক, স্লিপ, ইটিসি এগুলো সব ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ বললাম। অ্যান্ড ইট, ওয়ান্ট, টেক, গিভ, ইটিসি এগুলো ট্রানজিটিভ ভার্বের উদাহরণ বললাম। ওকে, এবার মানে বোঝো আমি কি বলতে চাইলাম। প্রত্যেকে উদাহরণগুলো লিখে নিয়েছো? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে দেখো, ইট মানে কি? খাওয়া। খাওয়া। তাহলে আই ইট রাইস, আমি কি খাই, উত্তর পাবো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়ান্ট মানে কি? চাওয়া। চাওয়া। আমি কি চাই, উত্তর পাবো? হ্যাঁ স্যার। আমি কাকে চাই, উত্তর পাবো? হ্যাঁ। আচ্ছা, টেক মানে নেওয়া, আমি কি নিই, উত্তর পাবো? আমি কাকে নিই, উত্তর পাবো? গিভ মানে দেওয়া, আমি কি দিই, উত্তর পাবো? আমি কাকে দিই, উত্তর পাবো? তাহলে তোমরা বুঝতে পারছো এই সমস্ত ভার্ব, অর্থাৎ যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তারা হলো ট্রানজিটিভ ভার্ব। হয়েছে? হয়েছে? আচ্ছা, এবার মনে রাখবে ওই উত্তরে যেটা পাওয়া যায়, কি বললাম? উত্তরে যেটা পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটাকে বলে অবজেক্ট। কি বলে বলো? অবজেক্ট। এই যে কি আর এই যে কাকে যে দিয়ে প্রশ্ন করলে, তাই না, এই হু আর হোয়াট দিয়ে যে কোয়েশ্চেন করলে এদের আনসার হিসাবে তুমি যা পাবে সেগুলোকেই বলা হচ্ছে অবজেক্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাই তোমরা মনে রাখবে ট্রানজিটিভ ভার্বের পরে 100% অবজেক্ট বসবেই বসবে। কি বললাম, বোঝা গেল? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবেই বসবে। তাই তোমরাও লিখে নেবে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। লিখে নিয়েছো? লিখে নিয়েছো? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, ইনট্রানজিটিভ স্যার এখানটা একবার বলুন। আরেকবার বলবো? আচ্ছা দেখো, আমি উদাহরণ দিয়ে দিয়ে বলছি। দেখো, আই ইট রাইস, প্রশ্ন করছি আমি কি খাই, উত্তর কিভাবে? রাইস। রাইস, এটা অবজেক্ট। বুঝেছো? অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে, দেখো আই নো রাম, এর মানে কি আমি রামকে চিনি। এবার আমি প্রশ্ন করছি আমি কাকে চিনি, তোমরা উত্তরে বলছো রামকে চিনি, দ্যাট ইজ অবজেক্ট। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো তোমরা?
হ্যাঁ স্যার। হ্যাঁ মানে স্যার ট্রানজিটিভ স্যার ভার্বের পর অবজেক্ট সবসময় থাকবে। কোন ভার্বের পর? ট্রানজিটিভ ভার্বের পর। ট্রানজিটিভ ভার্বের পর, হ্যাঁ। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে মনে রাখবে কি বা কাকে, এগুলোই তো উত্তর আমার। আর এইগুলোর উত্তর যদি পাই তবেই সেটা অবজেক্ট হবে। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা বললে যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে উত্তর পাওয়া যায় না, তাই তো বললে? ইন্ট্রানজিটিভ ভার্বের পরে উত্তর পাওয়া যায় না, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি হু আর হোয়াট এর যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেখানে কি অবজেক্ট থাকবে বলো? এদের না উত্তর স্যার। পাওয়া যায় না, তাহলে অবজেক্ট থাকবে না। তাহলে অবজেক্ট যদি না থাকে তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকবে, এমন একটা প্রশ্ন আসে কিনা আসে না? আসে স্যার। আচ্ছা, তাহলে দেখো আমার এখানে জায়গা নেই, দেখো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমার এখানে জায়গা নেই, তাই আমি ইন্ট্রানজিটিভ ভার্বটাকে নিচে লিখছি। তোমাদের জায়গা আছে তো উপরে ইন্ট্রানজিটিভ ভার্বের পাশে লেখার মতন কিছু? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ আছে তোমরা স্যার জায়গা। ইন্ট্রানজিটিভ ভার্ব লিখবে। ইন্ট্রানজিটিভ ভার্ব লিখবে, ভার্ব লিখে প্লাস সাইন দেবে, প্লাস সাইন দিয়ে তোমরা লিখবে এমন করে। যদি ওয়ান ওয়ার্ড বসে, মনে করো এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে মনে করো ওয়ান ওয়ার্ড মানে একটি মাত্র শব্দ যদি বসে, কি বললাম বলো তো একটু? আমি বললাম যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে তিনটে জিনিস বসতে পারে, সেই তিনটে জিনিস কি কি বসে আমরা দেখব। কিন্তু আমি বললাম এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি একটি মাত্র শব্দ বসে, মানে যদি ওয়ান ওয়ার্ড বসে, তাহলে সেটা চোখ কান বুঝে অ্যাডভার্ব হবে। কি বললাম বুঝেছো? সেটা চোখ কান বুঝে অ্যাডভার্ব হবেই হবে। হয়েছে? বুঝেছো? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। এবার দ্বিতীয় জায়গায় কি বসতে পারে? মোর দ্যান ওয়ান ওয়ার্ড বসতে পারে। একটা মাত্র শব্দ না বসে অনেকগুলো শব্দও তো বসতে পারে নাকি? আর শব্দগুচ্ছকে আমরা কি বলি? শব্দগুচ্ছকে আমরা বলি ফ্রেজ। যদি কোনো ফ্রেজ বসে, PHRAS, এগুলো কি জিনিস পরে বলে দেবো আমি, আগে লিখতে থাকো। এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ফ্রেজ বসে তাহলে সেটা চোখ কান বুঝে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। কি বললাম বুঝেছো? যদি কোনো ক্লজ বসে, ক্লজ, তাহলে মনে রেখো সেটাও চোখ কান বুঝে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে, যাবেই যাবে। বুঝেছো কি বললাম? তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, কিন্তু যদি ইন্ট্রানজিটিভ ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড বসে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। যদি কোনো ফ্রেজ বসে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। যদি কোনো ক্লজ বসে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। ক্লিয়ার এই পর্যন্ত? ফ্রেজ আর ক্লজ তো মোর দেন ওয়ান ওয়ার্ড। ইয়েস, দুটোই মোর দ্যান ওয়ান ওয়ার্ড। ফ্রেজ একটু আলাদা, ক্লজ একটু আলাদা। তোমরা জাস্ট মানে ফ্রেজ এন্ড ক্লজই লিখতে থাকো, আমরা যখন পরে পড়বো তখন আমরা শিখবো এগুলো। ওকে, তাহলে আবার রিপিট করছি আমি। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি একটি মাত্র শব্দ বসে, দ্যাট উইল বি অ্যাডভার্ব। যদি কোনো ফ্রেজ বসে, দ্যাট উইল বি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি কোনো ক্লজ বসে, দ্যাট উইল বি অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এবার তোমরা যদি চাও এরকম তিনটে উদাহরণও লিখে রাখতে পারো ফর ইওর বেটার লার্নিং। ওকে, আমি তোমাদের উদাহরণগুলো লিখে দিচ্ছি। নাম্বার 1, দেখো আই গো, তুমি বললে। দেখো আই গো কেমন ধরনের ভার্ব? ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? কথা হচ্ছে হ্যাঁ, এখন ইন্ট্রানজিটিভ কেন হলো? কারণ আমি গোকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি আমি উত্তর পাবো না। আর দেখো আই গো মানে আমি যাই, আমি যদি এখন প্রশ্ন করি আমি কি যাই, উত্তর পাবে? না স্যার পাবো না। বা আমি যদি বলি আমি কাকে যাই, উত্তর পাবে? না পাবে না। তাই এর পরে যদি একটা মাত্র ওয়ার্ড বসে, মনে করো আমি বললাম আই গো দেয়ার, তাহলে এই দেয়ারটা হয়ে গেল অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? দিস ইজ অ্যাডভার্ব। যদি এরপরে কোনো দুটো শব্দ বসে, যেমন একটু আগেই তোমরা পেয়েছো, আমি করিয়েছি আই গো টু স্কুল। এখানে কতগুলো শব্দ আছে বলো? টু স্কুল কতগুলো শব্দ আছে? দুটি। তাহলে মোর দ্যান ওয়ান ওয়ার্ড, তাই মোর দ্যান ওয়ান ওয়ার্ড এটা হওয়ার জন্য এটা হয়ে গেল এডিভি ফ্রেজ। এটা হয়ে গেল এডিভি ফ্রেজ। আর যদি এরপরে কোনো ক্লজ বসে, এরপরে যদি কোনো ক্লজ বসে, ক্লজ কিভাবে হয়? 3 নম্বর বাক্যটা আমি এখানে লিখছি। মনে করি এখানে এমন বসলো যে আই গো হোয়ার হি লিভস। আই গো হোয়ার হি লিভস, আমি যাই সেখানে
যেখানে সে বাস করে। তাহলে যে হোয়ার হি লিভস এটা একটা ক্লজ, তাহলে এই ক্লজটাও চোখ কান বুঝে কি হয়ে যাবে, এডিভি ক্লজ হয়ে যাবে। সবাই কমপ্লিটলি লিখে নিয়েছো? হ্যাঁ স্যার লিখেছি। ওকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব কি জিনিস, ইনট্রানজিটিভ ভার্ব কি জিনিস বোঝা গেছে কিনা বলো? গেছে স্যার। ওকে, স্যার ক্লজের উদাহরণটা একবার বলবেন? আমি বললাম যে আই গো হোয়ার হি লিভস, আমি যাই যেখানে সে বাস করে, আমি যাই সেখানে যেখানে সে বাস করে। তাহলে এই হোয়ার হি লিভস এটা একটা ক্লজ, তাই এই ক্লজটা চোখ কান বুঝে হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, ক্লজ কি জিনিস জিজ্ঞেস করো না এখন, ক্লজ আমি পরে তোমাদের শেখাবো। ওকে, ওকে স্যার। এই পর্যন্ত ক্লিয়ার সকলের? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটুকুন যদি ক্লিয়ার হয়, এবার ভালো করে শুনতে থাকো। যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে তাহলে আমরা দেখলাম হয় অ্যাডভার্ব বসবে, আর এই অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এদের সবাইকে একযোগে আমরা বলে থাকি অ্যাডভার্বিয়াল। কি বলে থাকি? অ্যাডভার্বিয়াল বলে থাকি, বুঝেছো? এদের সবাইকে আমরা একযোগে বলে থাকি অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল। ওকে, আচ্ছা, এখান থেকে একটা কনসেপ্ট তোমাদের আমার বোঝানোর দরকার আছে। মনে রেখো এই অ্যাডভার্বিয়াল গুলো কি কাজ করে সেটাও জানা দরকার। মনে করো আমি সেই সিমিলার ভাবে আগে যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে আই গো বলে তুমি যদি ফুল স্টপ দাও, তোমার মনের ভাব প্রকাশ পেলো? না। কারণ আই গো মানে আমি যাই, আমি গেলে তো কোথায় তো যাই সেটা তো আমাকে বলতে হবে। তাই আই গো টু স্কুল যখন তুমি এর সঙ্গে জোড়াবে তখন এর মানে ক্লিয়ার হলো, বুঝেছো? তাহলে এই যে টু স্কুল এটাকে আমরা কি কমপ্লিমেন্ট বলতে পারি কি না পারি না বাতাও? হ্যাঁ পারি। পারি। তাহলে এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে বসলো সে হলো কমপ্লিমেন্ট এবং তার আচরণ অ্যাডভার্বের মতন, তাই সি এ লিখলাম, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসবে কি, কমপ্লিমেন্ট বসবে, আর সেই কমপ্লিমেন্ট গুলো কেমন, ইন নেচার অ্যাডভার্বিয়াল, তাদের নেচারটা হবে কাদের মতো, অ্যাডভার্বের মতন নেচার হবে, বুঝেছো? স্যার একবার বলুন স্যার। আমি বললাম যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে তো অবজেক্ট বসে না ভাই, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, কমপ্লিমেন্ট অর্থাৎ যা কিনা তার অর্থটাকে প্রকাশ করে। তাহলে সেই অর্থ প্রকাশ করলে সেই পার্টটুকুন অ্যাডভার্বের মতন কাজ করছে কিনা করছে না বলো? হ্যাঁ স্যার করছে। তাই আমরা সেই কমপ্লিমেন্টটাকে কি বলবো, অ্যাডভার্বিয়াল বলবো। তাই এখানে আমি লিখে রাখলাম যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কমপ্লিমেন্টই বসে, কিন্তু আন্ডার ব্র্যাকেট এ লিখে রাখলাম, এ ফর অ্যাডভার্বিয়াল, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এবার আমাদের লাস্ট ভার্ব দ্যাট ইজ কপুলেটিভ ভার্ব। দেখো, কপুলেটিভ ভার্বটাকে বোঝানোর জন্য দাঁড়াও আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করি। আচ্ছা, বি ভার্ব কি মেইন ভার্ব তাই তো? ইয়েস, বি ভার্ব, বি ভার্ব তোমরা জানো তো? বি ভার্ব, হ্যাঁ হ্যাঁ, বি ভার্ব মানে হওয়া। আর আমরা আগের ক্লাস যখন করেছি, আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি যে বি ভার্বের কতগুলো রূপ হয়। মানে বি ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকে তখন বি ভার্বের মানে হয়ে যায় অ্যামিজার, যখন বি ভার্ব পাস্ট টেন্সে চলে যায় তখন সেগুলো হয়ে যায় ওয়াজ ওয়্যার, যখন এটা ফিউচারে চলে যাবে তখন হয়ে যাবে শ্যাল বি বা উইল বি, যখন এটা পাস্ট পার্টিসিপল চলে যাবে তখন হয়ে যাবে বিন, আর যখন এটা প্রেজেন্ট পার্টিসিপল চলে যাবে তখন বিং, বি আই এন জি হয়ে যাবে। হয়েছে? এগুলো আমরা শিখেছিলাম। তাহলে মনে রাখবে, দেখো কপুলেটিভ ভার্ব কাকে বলে তোমরা এখানে সংজ্ঞা লিখবে, কপুলেটিভ ভার্বের সংজ্ঞা লিখবে এখান থেকে। লেখো, বি ভার্ব যখন, এভাবে লিখবে, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এবং যার অর্থ হয় সমান সমান চিহ্ন, এবং যার অর্থ হয় সমান সমান চিহ্ন, এভাবে লিখে রাখবে, সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্ন, তখন সেই ভার্ব, তখন সেই ভার্বকে বলা হয় কপুলেটিভ ভার্ব, তখন সেই ভার্বকে বলা হয় কপুলেটিভ ভার্ব, তখন সেই ভার্বকে বলা হয় কপুলেটিভ ভার্ব।
কি বলেছি সবাই লিখেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার লিখেছি। কেউ একজন বলো কি লিখেছো, কেউ একজন, যে কোনো একজন। বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এবং যার অর্থ হয় ইকুয়াল চিহ্ন, তখন সেই ভার্বকে কপিউলেটিভ ভার্ব বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। এবার বুঝতে থাকো কি বললে, মাইক অফ করে দাও। এবার বুঝতে থাকো যেটা কি বললে তুমি। তুমি বললে বি ভার্ব যখন, হ্যাঁ ইয়েস, হ্যাঁ বলছি বি ভার্ব গুলোকে তো অক্সিলারি ভার্বও বলা হয়। হ্যাঁ বি ভার্ব যখন অক্সিলিয়ারি ভার্ব বলা হয় তখন বি ভার্ব গুলো কপুলেটিভ নয়। যখন মানে আই অ্যাম ডুইং যখন অ্যাম তখন অক্সিলিয়ারি ভার্ব, সেখানে মেইন ভার্ব অ্যাম নয়, তখন সেটি কপুলেটিভ নয়, তখন সেটি অক্সিলিয়ারি ভার্ব। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন তার মানে হয়ে যায় ইকুয়াল সাইন। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি বললাম যে রাম ইজ আ ডক্টর, রাম ইজ আ ডক্টর। রাম কে ভাই? ডক্টর। ডক্টর কে? ডক্টর কে? রাম। তাহলে বলো রাম হয় ডাক্তার, ডাক্তার হয় রাম, তাহলে এখানে আমি ইজ এর পরিবর্তে কি সমান সমান চিহ্ন দিতে পারি? হ্যাঁ স্যার পারি। ডাক্তার সমান সমান রাম, হ্যাঁ দেওয়া যায়, দেওয়া যায় তো? তাহলে ওটাই তো কমপ্লিমেন্ট ডাক্তারটা। ইয়েস ইয়েস ইয়েস, আসবো একটু পরে আসবো, তোমরা আগে একটু একটু করে শুনতে থাকো। সবাই তো সমান নয়, তো যারা বুঝতে পারছো খুব ভালো লাগছে আমার, কিন্তু আমি আস্তে আস্তে আসবো, ঠিক আছে? তাহলে বলো সমান সমান চিহ্ন দেওয়া যায় কিনা যায় না? হ্যাঁ স্যার। হ্যাঁ very good। তাহলে হ্যাঁ, তাহলে মনে রেখো বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন বি ভার্ব মানে সমান সমান চিহ্ন ছাড়া আর কিছুই নয়। বোঝা গেছে কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে রামকে ডাক্তার, ডাক্তারকে রাম, হয়েছে? এবার তাহলে বি ভার্ব কপুলেটিভ ভার্ব বোঝা গেল। কিন্তু এবার মনে রাখতে হবে যে কপুলেটিভ ভার্বের পরে আমি কি বসাচ্ছি। এই যে এ ডক্টর, এ ডক্টরটা কি? মনে রেখো এ ডক্টর দিয়ে মানে দেখো কার অর্থ সম্পন্ন করছো? রামের অর্থ সম্পন্ন করছো না। রাম হয়, আরে বাবা রাম হয় তো কি হয় সে? রাম কে? রাম একজন ডাক্তার। তাহলে এই ডাক্তার কথাটা দিয়ে রামকে বোঝাচ্ছ কিনা, রামের অর্থ সম্পন্ন করছো কিনা বলো? হ্যাঁ, রাম মানে ডাক্তার বোঝাচ্ছে। তাহলে রাম যে কে, সেই রাম কে? রামকে বললাম রাম কে? কে রাম? রাম একজন ডাক্তার। তাহলে রামের অর্থ এ ডক্টর বোঝাচ্ছে কিনা বোঝাচ্ছে না? বোঝাচ্ছে স্যার। তাহলে রামকে, রাম এখানে কে সাবজেক্ট না? এই বাক্যে রাম সাবজেক্ট নাকি অন্য কিছু? হ্যাঁ, রাম সাবজেক্ট। আচ্ছা, তাহলে এই যে এ ডক্টর সাবজেক্টের অর্থ প্রকাশ করছে কিনা করছে না? করছে। এই এ ডক্টর সাবজেক্ট, তাহলে একে কি এসসি বলা যায়? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা যায়? মানে সাবজেক্টের অর্থ সাবজেক্টের কমপ্লিমেন্ট, হ্যাঁ সাবজেক্টের অর্থটাকে সম্পন্ন করছে তো এই কথাটি। দেখো আমার নাম হলো অমিত, ঠিক আছে? আমি বললাম অমিত ইজ বলে চুপ করে থাকলাম। এখন অমিত ইজ বলে চুপ করে থাকলাম, এখানে তোমরা ইচ্ছা করলে কি লিখতে পারো? হ্যাঁ, অমিত ইজ, এখানে তুমি যা খুশি বসাতে পারো কিনা পারো না বলো? অমিত ইজ এ ডঙ্কি, তোমরা কেউ বলে দিলে। তাহলে তোমাদের মধ্যে কেউ দেখা গেল লিখে দিল অমিত ইজ আ ডঙ্কি, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি? অ্যাকচুয়ালি এখন হওয়ার কথা ছিল আ টিচার। কি হওয়ার কথা ছিল? আ টিচার, একজন শিক্ষক, ঠিক আছে ভাই? তাহলে তাহলে এ টিচার দিয়ে কি অমিতের অর্থটা সম্পন্ন করা গেল কিনা গেল না? হ্যাঁ গেল। তাহলে এখানে অমিত যদি সাবজেক্ট হয়, তাহলে এখানে অমিত যদি সাবজেক্ট হয় তাহলে কি এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট নয় বলো? হ্যাঁ স্যার, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে কপুলেটিভ ভার্বের পরে কি বসবে? কপুলেটিভ ভার্বের পরে প্লাস চিহ্ন দিয়ে লিখে রাখবে এসসি, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সকলে বুঝতে পেরেছো তিন প্রকারের ভার্ব? হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ স্যার পেরেছি। ব্যাস, তাহলে এবার আমার প্রিয় ভাইয়েরা তোমরা এবার আমায় বলো যে যে প্রথম ভার্ব রয়েছে এই প্রথম ভার্বটা কেমন ধরনের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড, দিস ইজ ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ এরপরে অবজেক্ট রয়েছে, তাই। বোঝা গেছে? তাহলে এখানে এক্সাম্পল আমরা দিয়ে দেব কিসের? যে রাম
ইটস রাইস। রাম ভাত খায়, বোঝা গেল? ইটস কেন হলো? আচ্ছা। এসটা কেন যোগ হচ্ছে কেন? হ্যালো, এটা আমরা টেন্সে, আমরা নেক্সট দিন ক্লাসে যখন টেন্স শিখবো তখন বলবো এস কেন যোগ হচ্ছে। ওকে ভাই? তবে আচ্ছা, রাম আচ্ছা, ইটস রাইস হয় এটা মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, এস কেন যোগ হলো পরের ক্লাসে, আমরা যখন টেন্স শিখবো টেন্সের ক্লাসে গিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দ্বিতীয় বাক্যটাই বলো। এইখানে যে ভার্ব ব্যবহার করছে এটা কোন ধরনের ভার্ব হবে? কপুলেটিভ ভার্ব। দিস ইজ কপুলেটিভ ভার্ব। বোঝা যাচ্ছে তো? এসসি বসবে। ইয়েস, দিস ইজ কপুলেটিভ, কারণ এসসি রয়েছে এখানে, অবজেক্ট নেই, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট এই শুধুমাত্র কপুলেটিভ ভার্বের পরেই বসে। বোঝা গেছে? তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে দিই। রাম ইজ আ ডক্টর। রাম ইজ আ ডক্টর, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলো এই মাইক অফ করে দাও। 3 নম্বর বলো। এই 3 নম্বর ভার্বটাকে কোন ধরনের ভার্ব হবে এটা? ইন্ট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড, ট্রান্সিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড, ইনট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ এর পাশে কমপ্লিমেন্ট রয়েছে, যেটাকে আমরা কি বলছি? অ্যাডভার্বিয়াল বলছি। ওকে, হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখে নিই রাম কেম হিয়ার। রাম কেম হিয়ার, রাম এখানে এসেছিল। এখানে হিয়ার একটা মাত্র শব্দ, তাই এটা অ্যাডভার্ব, ঠিক আছে? রাম কেম হিয়ার, রাম এখানে এসেছিল। বুঝেছো? বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে মেইন হ্যাঁ স্যার, ভার্বকে, বুঝতে পেরেছি। তাহলে মেইন ভার্বকে কয়টা ভাগে ভাগ করা যায় বলো? 3টি ভাগে। কি কি? ট্রানজিটিভ, কপুলেটিভ, ইনট্রানজিটিভ। আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে যে আমাকে কপুলেটিভ ভার্ব কি জিনিস প্রশ্ন করেছিলে, সে কি বুঝতে পেরেছো কপুলেটিভ ভার্ব কি জিনিস? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো খুব মজা লাগলো না মজা লাগলো না? স্যার মজা লাগলো। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো স্যার, একটা নতুন জিনিস শিখলাম। খুব ভালো। এইভাবেই তোমাদেরকে এইভাবেই অন্তত 1.5টা মাস আমি তোমাদেরকে এই যে বেসিক জিনিসগুলো রয়েছে এখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এই সমস্ত জিনিসগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু 50% কমপ্লিট হয়ে যাবে, কারণ এইগুলো থেকেই এক্সামে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। সো আমি আগে তোমাদেরকে রাস্তায় নিয়ে আসি, তারপর তোমাদের যে সিলেবাস ওখানে লেখা রয়েছে ওগুলো আমি ফলো করে, মানে ওগুলোকে ধরে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? তখন কোর্স আমাদের শেষ হয়ে যাবে, সেশন শেষ হয়ে যাবে। ওকে, বোঝা গেছে সবার? আচ্ছা, এখান থেকে তোমার বলো কেউ কিছু বলছো? সৌরভ বিশ্বাস আছো ক্লাসে? সৌরভ বিশ্বাস, হ্যাঁ স্যার, আছি স্যার। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এরপর প্র্যাকটিস করলে পরে আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো। হ্যাঁ, তার মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার তো? এবং আমি তোমাদের যেভাবে যে নোট করিয়েছি এভাবে তোমরা করে নিয়েছো আশা করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস, হ্যাঁ স্যার, এভাবে লিখেছি। হ্যাঁ স্যার, একদম গুড। এইভাবেই নোটেড আছে সব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এবার আমি তোমাদের বলি যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসানো সম্ভব নয়, তাই তো তোমরা বললে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কিছু বসে তাহলে সেটা অ্যাডভার্বিয়ালই বসবে, অর্থাৎ কমপ্লিমেন্ট বসবে। তো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসানো সম্ভব নয়, কিন্তু মনে রাখবে ইংরেজিতে অসম্ভব বলে কিছুই হয় না। বলো, কি বললাম? ইংরেজিতে অসম্ভব বলে কিছু হয় না। ইংরেজিতে অসম্ভব বলে কিছু হয় না। ভেরি গুড, ইংরেজিতে অসম্ভব বলে কিছু হয় না। তাই মনে রেখো, এখন আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো, দ্যাট ইজ কগনেট অবজেক্ট। হোয়াট ইজ ইট? কগনেট অবজেক্ট। চলো নোট লাগাও, হেডিং লাগাও। কগনেট অবজেক্ট, হেডিং লাগাও। কগনেট অবজেক্ট, COGNATE, কগনেট অবজেক্ট। ক্লিয়ার? হেডিং লাগিয়েছো? সৌরভ দে আছো? সৌরভ দে, হ্যাঁ স্যার, বলুন। সৌরভ দে, তোমার খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, তোমার সময় নষ্ট করলাম। শিখতে পারছো তো কিছু? হ্যাঁ, 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 ঠিক আছে, শিখতে পারছি। ওকে ওকে, হ্যাঁ, কগনেট অবজেক্ট লিখেছো? দেখো, কগনেট অবজেক্টের সংজ্ঞা আগে লেখো তোমরা। এখানে লেখো আগে বা ইংরেজি লিখে দিই, তোমরা এখন লেখো। দ্য অবজেক্ট derived
from a verb. The object derived from a verb is called a cognate object. কি বললাম? The object derived from a verb, যে অবজেক্ট, বাংলায় লিখবে তোমরা তাহলে এখান থেকে, ইংরেজিতে লেখার পরে বাংলায় লিখবে। বাংলায় লিখে রাখো, যে অবজেক্ট ভার্ব থেকে সৃষ্টি হয়, যে অবজেক্ট ভার্ব থেকে সৃষ্টি হয় তাকে কগনেট অবজেক্ট বলে। যে অবজেক্ট ভার্ব থেকে সৃষ্টি হয় তাকে কগনেট অবজেক্ট বলে। লিখেছো? যে অবজেক্ট ভার্ব থেকে সৃষ্টি হয় তাকে কগনেট অবজেক্ট বলে। লিখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার লিখেছি। ওকে ওকে, এবার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে কি। তার আগে তোমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি, সেন্টেন্স সমান সমান সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, মনে রাখবে এই সাবজেক্টের স্থানে আর এই অবজেক্টের স্থানে নাউন ভিন্ন অন্য কেউ বসতে পারে না। কি বললাম বলো? সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে নাউন ভিন্ন কিছু বসে না। স্যার প্রোনাউন হতে পারে? একটুখানি শুনতে থাকো, আমি জানি তো প্রোনাউন হয়। তাহলে আমি বললাম যে সাবজেক্টের অবজেক্টের প্লেসে নাউন ভিন্ন কেউ বসতে পারে না। ঠিক, এবার দেখো যে প্রোনাউন বলছিলে সে বোঝো। দেখো আমার নাম হলো অমিত, এখন আমি অমিতের পরিবর্তে আমি যদি নিজেকে আই বলি, আমি কিছু ভুল বললাম? কারণ যে অমিত সেই তো আই। তাই নাউন আর প্রোনাউনকে এই ক্ষেত্রে আলাদা করার দরকার নেই, যদিও তোমরা না চাও লিখে রাখতে পারো প্রোনাউন। ঠিক আছে, সাবজেক্টের প্লেসে দেখো যেখানে যেখানে নাউন বসতে পারে সেখানে সেখানে প্রোনাউন বসবে, আর যেখানে যেখানে প্রোনাউন বসবে সেখানে সেখানে নাউন বসবে। তাই নাউন আর প্রোনাউন দুটো অ্যাকচুয়ালি আলাদা জিনিস করার কোনো দরকার এখানে পড়ে না। তবুও তোমরা লিখে রাখো যে সাবজেক্টের অবজেক্টের প্লেসে নাউন বা প্রোনাউন ভিন্ন অন্য কেউ বসে না। ক্লিয়ার? ক্লিয়ার সকলের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা তাহলে শিখছি কি? আমরা শিখছি কি ভাইয়া? কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট মানে তাহলে দেখো আমি বললাম রাম স্লিপস মানে কি? রাম ঘুমোয়। রাম ঘুমায়। ভেরি গুড, রাম ঘুমায়। এবার এইটা হলো আমার সাবজেক্ট, দিস ইজ মাই ভার্ব, এন্ড এখানে আমি অবজেক্ট বসাবো, তাই তো? বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু আমি বলেছি স্লিপ তো ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? আমরা কি বলেছি? ইনট্রানজিটিভ ভার্ব বলিনি? হ্যাঁ। তাহলে স্লিপের পরে তো অবজেক্ট বসানো সম্ভব নয়, তাই তো নাকি? অ্যাডভার্ব বসবে। হ্যাঁ, কিন্তু মনে রাখবে কগনেট অবজেক্ট যদি কোথাও বসে মনে রাখবে তার আগে একটা ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে। কি বললাম বুঝেছো? ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কেউ অবজেক্ট বসাতে চায় তাহলে তাকে কগনেট অবজেক্টই বসাতে হবে। কি বললাম বুঝেছো? ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, কিন্তু যদি কেউ বসাতে চায় তাহলে তাকে কগনেট অবজেক্টই বসাতে হবে। বোঝা গেছে কথাটা? হ্যাঁ স্যার। তাহলে দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবো স্যার, ক্লিয়ার হবে। হ্যাঁ অবশ্যই, 1 মিনিট ওয়েট করো, দেবো। তাহলে দেখো আমি বললাম যে রাম স্লিপস, রাম ঘুমায়। এখন এরপরে আর কিছু দরকার নেই বলার, কিন্তু যেহেতু আমি এখানে কগনেট অবজেক্ট বানাতে চাই তাহলে আমি কি করলাম? আমার কগনেট অবজেক্ট কোথা থেকে সৃষ্টি হবে বলো? ডিরাইভড ফ্রম আ ভার্ব, ভার্ব থেকে সৃষ্টি হবে। এখানে ভার্ব কোনটা? স্লিপ না? তাহলে স্লিপটাকে আমি অবজেক্ট করে দিলাম। রাম স্লিপস স্লিপ, রাম ঘুমায় ঘুম, হয়েছে? ফুল স্টপ দিয়ে দিলাম। রাম ঘুমায় ঘুম। এই যে স্লিপস ভার্ব, স্লিপস থেকেই আমি স্লিপ নিয়ে এসেছি।
এক স্লিপ মানে এইটার মানে ঘুমানো আর এইটার মানে হলো ঘুম, বুঝতে পেরেছো? কিন্তু অবজেক্টের প্লেসে তোমরা বলেছো নাউন বা প্রোনাউন ভিন্ন অন্য কেউ বসতে পারে না, তাই এই স্লিপটা যে নাউন হয়েছে এটুকুন কোনো সন্দেহ আছে কি? না স্যার। না। এবার আমার মনে হচ্ছে যে তোমরা এই স্লিপটাকে ভার্বের মতনই মনে হচ্ছে, তোমরা সন্তুষ্ট না। আচ্ছা, তোমরা যদি সন্তুষ্ট না হও একটা আর্টিকেল লিখতে পারো তো। রাম স্লিপস আসলিপ, আর্টিকেল দিয়ে দিলাম। আর্টিকেল কোথায় বসে বলো? আর্টিকেল কোথায় বসে বলো? আর্টিকেল একটা নাউনের আগে বসে আর্টিকেল। আর্টিকেল প্রোনাউনের সঙ্গে আর্টিকেলের কোনো সম্পর্ক নেই, মনে রেখো। উইদাউট আর্টিকেল নাউন হয় না, নাউন ভিন্ন আর্টিকেল হয় না। তাহলে আর্টিকেল যদি বসাতে হয় তাহলে তারপরে আমার একটা নাউন লাগবেই লাগবে। তাই এখানে যদি আমি একটা আর্টিকেল বসিয়ে দিই, এ আমাকে বলছে যে এটা নাউন, বুঝেছো? তবুও মনের মধ্যে শান্তি হচ্ছে না যে এই স্লিপটা নাউন কি হলো কি না হলো না। তাই এখানে যদি আমি একটা অ্যাডজেক্টিভ দিই তাহলে কি মনে শান্তি হবে? কারণ অ্যাডজেক্টিভ কোথায় বসে? একটা নাউনের আগে বসে। ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এগুলো। তাহলে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিই, এখানে নাউন হয়ে যাবে। তাহলে এখানে বলে দিলাম সাউন্ড, SOUND, সাউন্ড। রাম স্লিপস আ সাউন্ড স্লিপ, রাম গভীর ঘুমে ঘুমায়। এই সাউন্ড মানে হচ্ছে ডিপ, ডিপ মানে গভীর, বুঝে গেল? রাম স্লিপস আ সাউন্ড স্লিপ। এই যে অবজেক্ট তৈরি হলো এইটাকেই আমরা বলছি কগনেট অবজেক্ট। কে বোঝনি বলো? আশা করছি বুঝতে পেরেছো। লাস্টের স্লিপটা যে নাউন সেটাকে ক্ল্যারিফাই করার জন্য আমি তার আগে একটা আর্টিকেল এ ইউজ করেছি। আমার মনে তখনও সন্তুষ্টি আসেনি, স্যাটিসফ্যাকশন আসেনি যে পরের স্লিপটা কি নাউন না ভার্ব। তাই আমি তার আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করে দিয়েছি, সাউন্ড। সাউন্ড একটা অ্যাডজেক্টিভ। তখন তো এবার ক্লিয়ার হলো যে লাস্টের স্লিপটা একটা নাউন। তাই মনে রাখবে এই স্লিপ যেহেতু এটা একটা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট। বোঝা গেছে কথাটা? আচ্ছা, তোমরা যদি মডার্ন ইউজ দেখো, মডার্ন ইউজে তোমরা দেখতে পারবে এমন লেখা থাকে, দ্য ট্রেন ইজ গোয়িং এ গুড গো। দ্য ট্রেন ইজ গোয়িং আ গুড গো, বুঝেছো? এই দ্য ট্রেন ইজ গোয়িং, স্যার আমার একটা কোশ্চেন আছে। করবো, একটু শোনো। দ্য ট্রেন ইজ গোয়িং আ গুড গো এর বাংলা মানে হচ্ছে ট্রেনটি খুব ভালো চলছে। তোমরা যদি সেই ট্রেনের কথা মনে করো, কেউ রাজধানী এক্সপ্রেস চড়েছো? যদি তোমরা কেউ রাজধানী এক্সপ্রেস চড়ে থাকো তাহলে তোমরা জানো রাজধানী এক্সপ্রেস কতটা দ্রুত যায়। এবং রাজধানী এক্সপ্রেস যদি কোথাও থেমে যায় তাহলে সবাই বিরক্ত হয়ে যায়, কারণ সমস্ত ট্রেনকে সাইড করে দিয়ে রাজধানীকে পাস করে দেওয়া হয়। কারণ রাজধানী এক্সপ্রেসটা খুব দ্রুত চলে, ফার্স্ট চলে। তাই মনে রেখো, যখন ট্রেন ডিলে চলে তখন মানুষে বিরক্ত হয়, আর ট্রেনটি যখন ভালো চলতে থাকে তখন মানুষ এই কথাটা বলে, দ্য ট্রেন ইজ গোয়িং আ গুড গো। এখানে গোয়িংটা হলো ভার্ব। আর গোয়িংটা কেমন ধরনের ভার্ব? গোয়িংটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আর এই ভার্বের থেকেই দেখো সৃষ্টি হয়েছে গো নামের অবজেক্টটি। মানে ট্রেনটি ভালো চলা চলছে, মানে ট্রেনটি খুব ভালো চলছে। দিস ইজ কগনেট অবজেক্ট। আমার বলা শেষ, এবার কারো প্রশ্ন থাকলে বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো, নাম বলো আগে, তারপর প্রশ্ন বলো। স্যার আমি তন্দ্রিমা বলছি। তন্দ্রিমা বলো। বলছি স্যার, সব ভার্বকেই কি নাউন হিসাবে ব্যবহার করা যায়? নো, অ্যাকচুয়ালি নো। প্লেসমেন্ট বলবে তোমাকে নাউন। দেখো ইংরেজিতে প্লেসমেন্ট ছাড়া, আচ্ছা এই আমার যতটুকু স্ক্রিনে দেখতে পাচ্ছ সবার নোট করা হয়েছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি তোমাদের দেখাচ্ছি যে প্লেসমেন্ট কি করে সমস্ত জিনিস চেঞ্জ করে দেয়। তোমরা আমায় বলতে পারো টেবিল মানে কি? টেবিল মানে হচ্ছে পাটাতন, যার উপরে আমরা কোনো কিছু রাখি। তা এটা কোন পার্টস অফ স্পিচ? এটা তো নাউন নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি নাউন কি করে বুঝবো? যদি আমি এটাকে সাবজেক্টের অবজেক্টের প্লেসে রাখতে চাই, ঠিক? যখন আমি একে সাবজেক্টের অবজেক্টের প্লেসে রাখবো তখন এটা টেবিল হয়ে যাবে। তাহলে দেখো, আই বট আ টেবল, আমি একটি টেবিল কিনেছিলাম। তাহলে এই যে অবজেক্টের প্লেসে বসলো, আমি কি কিনেছিলাম? আমি একটি টেবিল কিনেছিলাম, এটা হয়ে গেল নাউন। ওকে, যদি আমি এই টেবিলকে ভার্বের প্লেসে বসাই তাহলে টেবিল হয়ে যাবে ভার্ব। যেমন দ্য মিনিস্টার
tabled the bill yesterday. মন্ত্রী গতকাল এই বিলটি পার্লামেন্টে তুলেছিল। এই টেবিলড দেখো ভার্ব হয়ে গেছে এখানে, দিস ইজ ভার্ব। দ্য মিনিস্টার টেবিলড দ্য বিল ইয়েস্টারডে, মন্ত্রী বিলটি ইয়েস্টারডেতে টেবিলড করেছিল। তাহলে ছিল বেটা নাউন হয়ে গেল ভার্ব। ইংরেজিটা আমি আবারও বলছি, প্লেসমেন্ট শেষ কথা, যে যেখানে প্লেস নেবে সে সেখানের কাজ করবে। সাবজেক্ট অবজেক্টের প্লেস, অর্থাৎ নাউনের প্লেস নিলে নাউনের মতন কাজ করবে, ভার্বের প্লেস নিলে ভার্বের মতন কাজ করবে। যে প্রশ্ন করেছিলে তন্দ্রিমা, বুঝতে পেরেছো তন্দ্রিমা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এরকম স্পেসিফিক কোনো ব্যাপার নেই যে এটা ভার্ব হিসাবে ইউজ হবে, এটা নাউন হিসাবে ইউজ হবে, তেমন কোনো কথা নেই। তুমি যেখানে যেটাকে করবে, দেখো তোমরা আমায় বলো, তোমরা বলবে যে বুক, বুক মানে কি? বুক মানে বই, তাই না? আর এটা তো খুব নাউন, মানে এটা হেভি নাউন, তাই না? বুকটা তো নাউন, পুরো নামই একটা। কিন্তু এই বুকটা ভার্ব হয়ে যায় কখন জানো? আই বুকড 2 tickets। বলো কিনা বলো না বলো, আমি 2টো টিকিট বুক করেছিলাম, বলো তো। তাহলে যে বুকটা কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। কেন হলো? কারণ ভার্বের প্লেসে বসলো, তাই। বুঝেছো? তাই এমন কোনো ব্যাপার নেই যে নাউন প্রোনাউন মানে যে যেখানে বসবে ভার্বের প্লেসে বসলে বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, স্যার বলছি স্থান বিশেষে যে নাউন যদি ভার্বের প্লেসে বসে বা ভার্ব যদি নাউনের প্লেসে বসে, তো যে চেঞ্জ গুলো হয় সেগুলো আমরা মানে বুঝবো, মানে পারবো কি করে, বুঝবো কি করে? বুঝতে পেরেছি। সেগুলো তোমাদের এই সেশন কমপ্লিট হতে হতে যত ধরনের এমন শব্দ আছে সেগুলো সব আমি করিয়ে দেব। ওকে স্যার। বুঝেছো? মানে যত ধরনের ব্যতিক্রমী জিনিস, যত ধরনের আনকমন জিনিস যা কিছু আছে, তোমাদের এই সেশন কমপ্লিট হতে হতে তোমাদের সেগুলো সব নখদর্পণে চলে আসবে। আর একটা কথা মাথায় রাখবে, কেউ সার্বিক সম্পন্ন হতে পারে না, মানে তোমাকে যে সবকিছুই জানতে হবে এমন কোনো মানে নেই। যেমন দেখো 2018 সিজিএল মেইনে আমার ইংরেজিতে স্কোর ছিল 186/200। তার মানে কি, আমি ইংলিশ টিচার বলেই আমি যে 200-তে 200 করব তা কিন্তু কথা হয় না। বুঝেছো? স্যার এই সিজিএলটা কি? সিজিএলটা হচ্ছে এসএসসি, কেন্দ্র সরকারের একটা চাকরি। এটা তোমাকে ওই অফিসার হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হয়, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। ঠিক আছে? স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নেওয়া হয়। স্যার আপনি যদি কিছু না মনে করেন তাহলে বলবেন আপনি কি করেন? আমি একটা কোচিং সেন্টার চালাই, ঠিক আছে? এন্ড তাছাড়া তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে পড়াশোনা করি ফর WBCS। ঠিক আছে? আমি WBCS 2 টাইম কোয়ালিফাইড বাট নট সিলেক্টেড। ঠিক আছে? এন্ড আমার টার্গেট হচ্ছে সিজিএল এন্ড WBCS দুটোই। এই দুটো পরীক্ষায় আমি দিই বছর বছর। ঠিক আছে? কত বছর দিলেন স্যার? হ্যাঁ বলছি কত বছর দিলেন? BCS আমি 3 টাইমস দিয়েছিলাম। 3 টাইমসের 2 টাইমস আমি মেইন কোয়ালিফাই করেছিলাম এন্ড তোমার CGL 1 টাইম কোয়ালিফাইড বাট নট সিলেক্টেড ফর সাম রিজন। মানে অ্যাকচুয়ালি কিছু কিছু রিজনের জন্য, যেমন দেখো প্রিপারেশন সবসময় সঠিকভাবে হয়ে ওঠেনি। তবে আমি আশাবাদী, নিরাশাবাদী নই। স্যার তার মানে মেন ক্লিয়ার করলেই চাকরি পাবো এরকম কোনো ব্যাপার নেই? না, মেরিট লিস্টের ব্যাপার আছে তো। মেরিট লিস্টে নাম না থাকলে হবে না তো। কাট অফ ক্লিয়ার করলেই হবে না, মেরিট লিস্টে নাম থাকতে হবে। কি করে স্যার নাম রাখতে হবে মেরিট লিস্টে? তার জন্য কি মানে সেটা ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করে, ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করে, কেমন কি ভ্যাকেন্সি থাকবে তার উপর ডিপেন্ড করে। অনেকের 0.5 মার্কের জন্য হয়ে যায়। যাই হোক, ও সমস্ত ছাড়ো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে? তারপরে তো মেন্সের পরে পার্সোনালিটি টেস্ট একটা হয়, সেটা? হ্যাঁ ওইটাই, পার্সোনালিটি টেস্টটাই তো আমার সর্বনাশের মূল ছিল। দেখো তোমরা সবাই পড়ছো, পার্সোনালিটি টেস্টটাকে একটু মাথায় রাখবে, কনফিডেন্স থাকবে। ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে দিন, যে দিনে তুমি পরীক্ষা দিচ্ছ। বুঝেছো কি বললাম? তোমার পার্সোনালিটি টেস্টটা যে দিনে হবে সেই দিনটা তোমার কাছে কি বলবো, ওটা ওর থেকে আর বড় কোনো দিন এই তোমাদের জীবনে, মানে একটা মানুষের জীবনে হতেই পারে না, BCS এর পার্সোনালিটি টেস্টের দিনটা। স্যার
স্যার কিন্তু সিজিএল এ তো ইন্টারভিউ থাকে না। হ্যাঁ, হয় না, ঠিক। তো এবার আবার সিজিএল এর মেইন আমরা লিখবো, ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, বলো তোমাদের আজকে যেটা তোমরা শিখলে। আজকে তোমরা সিএইচএস হচ্ছে 12 ক্লাস পাসের জন্য, গ্রাজুয়েট হলে সিজিএল, সিএইচএস হচ্ছে 12 ক্লাস পাসের জন্য, আর এমটিএস হলো মাধ্যমিক পাসের জন্য। দুটো একই ধরনের? হ্যাঁ, সব পরীক্ষা, এদের পরীক্ষার সব সিলেবাস এক, সেম সেম, শুধু কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ করে, ডিফিকাল্টি লেভেলটা একটু হাই লো থাকে, এটাই ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা আমরা এখানে মোটামুটি শেষ করব। তো আজকের ক্লাসে যা যা করানো হলো তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। আজকে আমরা কি কি জিনিস শিখলাম? আজকে আমরা মেইন ভার্বের ক্লাসিফিকেশন শিখলাম। মেইন ভার্বের ক্লাসিফিকেশন শেখার সাথে সাথে আমরা কিন্তু তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি, দ্যাট ইজ এই তিনটে স্ট্রাকচার। মনে রেখো, তোমরা বাক্য যেভাবেই লেখো, এই তিনটে স্ট্রাকচারের বাইরে কোনো বাক্য লেখা সম্ভব নয়। কথা বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই তিনটে স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ, এবং তোমরা যখন বই পড়বে, যে কোনো জায়গায় পড়বে, তোমরা দেখবে এই তিনটি সেকশনের বাইরে আর অন্য কোনো ভাবে বাক্য লেখা যায় না, কোনোদিন সম্ভব না। তাহলে এই তিনটি বাক্য যদি এই তিনটে স্ট্রাকচারই মেইন হয়, তাহলে এই তিন ধরনের ভার্বটাও মেইন। সেই জন্য আমরা এগুলো আজকে শিখে নিলাম। ওকে, তো আজকের লেকচারটা কেমন লাগলো তোমরা একটু বলবে আমায়? স্যার খুব ভালো। স্যার ভালো লাগলো স্যার। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো স্যার। আজকে তার উপর স্যার নতুন দুটো জিনিস শিখলাম, এই কগনেট অবজেক্টটা আর ওই কপিউলেটিভ যে ভাগটা। ইয়েস ইয়েস, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। স্যার আপনি যেগুলো মানে করিয়েছেন তার সাথে সাথে ওই নিতু সিং এর বইটা যদি পাশে মানে ফলো করি তাহলেই মোটামুটি একদম 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 ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, একদম। আমার কাছে নিতু সিং নামের বইটা বইটা আছে। হ্যাঁ, পিকেদে সরকার, দেখো পিকেদে সরকার স্যারের বই থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে রাইটিং সেকশনটা পড়বে ফর WBCS। ওকে, এবং তার গ্রামারের মধ্যে অনেক অনেক টার্ম রয়েছে, সেগুলোও তোমরা পড়তে পারো। বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় পিকেদে সরকার স্যারের থেকে নিতু সিং ম্যামের বইটাকে ভালো প্রেফার তোমরা পড়তে পারো। ওকে, ঠিক আছে। এবং মনে রাখো, ওই নিতু সিং ম্যামের যে বইটা, ওই বইটার যে ভোকাবুলারি সেকশনটা রয়েছে, ওই ভোকাবুলারি সেকশনটা কিন্তু খুব মন দিয়ে পড়বে। কি বললাম, বোঝা গেল? ভোকাবুলারি সেকশনটা খুব মন দিয়ে পড়বে, কারণ ওখান থেকে 100% মানে কমন কোয়েশ্চেন আসে, কিন্তু 100%। ঠিক আছে, আমি ভোকাবুলারির জন্য ওগুলো দিয়েছি। আর গ্রামার, তোমরা আমাকে যদি বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের বলছি যে গ্রামারে তোমাদের কোনো বই কেনা লাগবে না। অ্যাকচুয়ালি তোমাদের এই সেশনের শেষে তোমরা নিজেই এক একটা বই তৈরি হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি থাকলো। তোমরা আজকে যে 2-3 দিন ক্লাস করলে কেমন লাগলো বলো? হ্যাঁ স্যার, খুব ভালো স্যার। হ্যাঁ স্যার, খুব ভালো স্যার। স্যার প্র্যাকটিসের জন্য কিছু দিলে ভালো হতো আর কি। হ্যাঁ শুভেন্দু, প্র্যাকটিসের জন্য আমরা অবশ্যই করব, প্র্যাকটিসের জন্য আমরা অবশ্যই করব। আর কয়েকটা দিন হবে, আর কয়েকটা দিন ওয়েট করো, তারপর প্র্যাকটিসের জন্য। দেখো আমি এখন তোমাদের যতটুকুন করিয়েছি এর উপর আমি কি প্র্যাকটিস করতে দেবো? এই যে তোমার মোটামুটি 1.5 মাস, মোটামুটি 1.5 মাস আমি তোমাদেরকে নিয়ে চলবো, আমার পথে নিয়ে চলবো আর কি। তোমাদেরকে আমার পথে যখন তোমাদের নিয়ে চলে আসবো, যখন তোমরা মোটামুটি একটা লেভেলে চলে আসবে, তখন আমি তোমাদের পরীক্ষার ব্যাপার স্যাপারগুলো তোমাদের মাথায় ঢোকাবো। তোমরা ভালো করে বোঝো, আমি তোমাদেরকে শুরু করেছি কোথা থেকে, বুঝতে পারছো? পার্টস অফ স্পিচ থেকে। তার মানে আমি তোমাদের পার্টস অফ স্পিচ থেকে শুরু করেছি, তার মানে কি তোমাদের এখনো আমি পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারিনি। বোঝা গেল কথাটা? তো যাই হোক, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। যার যার আমার সঙ্গে কথা বলার দরকার শেষে থাকো, আর বাদ বাকিরা লেফট হয়ে যেতে পারো এখন। ওকে।